ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বিহারের রায়, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বিহারের বিধানসভা নির্বাচনের যে রায় এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়, সেখানে এনডিএ 200 পার করে গিয়েছে, 201 এখনো পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। মহাগঠবন্ধন 36টি আসনে মাত্র এগিয়ে রয়েছে। ফলে এই জায়গা থেকে একটা বিপুল জয় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এই এনডিএ জোটের। এবং 2010 সালে 206 আসন পেয়েছিল এই জোট, তারপরে 201 অবধি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে। ফলে কংগ্রেস তাদের হাতে সবে মাত্র 5টি আসন, আর আরজেডির যে লণ্ঠন, সেই লণ্ঠন একেবারেই নিভে গিয়েছে। সব মিলিয়ে যথেষ্ট বিরোধী যে জোটের যে পরিস্থিতি, তার যথেষ্ট কোণঠাসা বলাই যেতে পারে। কি কারণে এই পরিস্থিতি হলো সেই ব্যাখ্যাও আমরা শুনবো। আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন বিশিষ্ট অতিথিরা, ইতিমধ্যেই যোগ দিয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। আপনাকে স্বাগত। জয়ন্তদা, একদম প্রথমেই এই ফলাফলের ব্যাখ্যা চাইবো আপনার কাছ থেকে। আমার কাছে অন্তত ব্যক্তিগতভাবে এটা খুব অপ্রত্যাশিত নয়। এক্সিট পোলের থেকেও বেশি ভোট পেয়েছে ইন্ডিয়া। প্রথম যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে, যেটা আমার কাছে নতুন মানে পলিটিক্যাল ফেনোমেনন হিসেবে, সেটা হচ্ছে এই প্রথম যাদব ভোট আর মুসলিম ভোটের যে কনসলিডেশনটা, যেটা গতবারের নির্বাচনের সময়ও দেখা গেছিল মাত্র শতকরার একটা খুব অল্প ব্যবধানে। মানে এমনও হয়েছে যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছে বিজেপির সমর্থনে, অথচ তেজস্বীর যে ভোট ব্যাংক পার্সেন্টেজ বেশি। এবারে প্রথম তেজস্বী যাদবের এই যে লিগ্যাসি অফ যাদব ভোট, উত্তরাধিকার সূত্রে পাওয়া, সেখানেও কিন্তু ভাঙন হয়েছে। এবং যাদব কনস্টিটিউয়েন্সিগুলোতে আমি দেখছিলাম সেখানে কি বিপুলভাবে বিজেপির গ্রোথ হয়েছে। এটা একটা নতুন ফেনোমেনন, প্রথম ধাক্কা খেল। নাম্বার 2 যেটা হয়েছে যে, যেখানে নীতিশ কুমার, এটা যদি বলা হয় যে ওই যে টাকাটা 10,000 টাকা তার জন্য হয়েছে, আমার একটা নির্দিষ্ট বক্তব্য আছে। আমি সাবজেক্ট টু কারেকশন, ভুল হলে নিশ্চয়ই সংশোধন করব। অন্যের সাথে মত পার্থক্য হলেও আমি আমার মতটা বলছি, সেটা অন্যের সাথে নাও মিলতে পারে। আমি মনে করি যে কোনো ভোটের ফলাফল একটা কারণে হয় না, অনেকগুলো। এটা একটা ওই সেই বুফেতে খেতে গেলে যেরকম বিরিয়ানিও থাকে, শশাও থাকে, অনেক রকমের কারণের ফলে হয়। সুতরাং নীতিশ কুমার ওই 10,000 টাকাটা দিল আর ওরা জিতে গেল, ব্যাপারটা সেরকম নয়। নরেন্দ্র মোদীর একটা ব্র্যান্ড ইকুইটি 2014 থেকে আজকে 2025 হতে চলেছে। এখনো কিন্তু রাহুল গান্ধী যদি নরেন্দ্র মোদীর একটা বিকল্প নেতা হিসেবে তার নিজের ব্র্যান্ড ইকুইটিটা তৈরি করতে পারত, সেটা পারেনি। ওদের যে বন্ধনটা, যেটা মহাগঠবন্ধন, সেখানেও কিন্তু ব্যাপক কোঅর্ডিনেশনের অভাব ছিল। রাহুল গান্ধী এসআইআর নিয়ে ভোট চুরি বলছে, তেজস্বী সেভাবে ভোট চুরিটাকে ইস্যু করতে চাইছে না। রাহুল গান্ধী ভোট চুরির কথা বলতে চলে যাচ্ছে মধ্যপ্রদেশে, চলে যাচ্ছে আসামে। আরে বাবা, বিহারে কনসেন্ট্রেট করতে হবে তো আমাকে। এখন আমার যদি মনে হয় যে আমি ভোটে জিততে পারবো না, ফিডব্যাক পাচ্ছি, সুতরাং আমি সেই পরিশ্রমটা করব না। নরেন্দ্র মোদী কিন্তু পশ্চিমবঙ্গেও মানে বোধহয় 4 মাসে 6 বার চলে আসে। রাহুল গান্ধী কিন্তু তাকে দেখা যায় না। বিহারের এই যে ভোট প্রচার হলো, সে বিদেশেও চলে গেছিল। যেদিনকে ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স করেছিল প্রথম এসআইআর নিয়ে, সেদিন তিনি ছিলেন না। সুতরাং অনেকগুলো ফ্যাক্টর, একটা ফ্যাক্টরকে শুধু চিহ্নিত করে, বরং ডেভেলপমেন্টটা কিন্তু হিন্দুত্বর থেকেও বিহারে এবারে বেশি কাজ, মানে অন্তত অ্যাপারেন্টলি দেখা গেছে। বিজেপি কিন্তু স্ট্র্যাটেজিক্যালি খুব বেশি একটা জয় শ্রীরাম যে রাজনীতিটা, সেটাকে ট্যাকটিক্যালি ওটাকে কিছুটাকে পেছনে রেখে সামনে নিয়ে এসেছে কিন্তু যে এই সমস্ত জিনিসগুলো। এখন বাস্তবে এটা কতটা হবে না হবে, মানুষ যদি সেটা গ্রহণ করে, এখানে শুধু ভোট চুরি করেছে সেই কারণে ওরা জিতেছে, এটা বলাটা বোধহয় একটু বেশি হয়ে যায়, বাড়াবাড়ি হয়ে যায়। এবং বিহারে যাদব, যেটা আমি বললাম যে আরেকটা জিনিস যেটা অনেকে ভেবেছিল যে পিকে একটা থার্ড ফোর্স হিসেবে ইমার্জ করবে, উচ্চবর্ণের পিকে নিজে ব্রাহ্মণ, সুতরাং উচ্চবর্ণের ভোট কাটবে, এবং ও খুব বড় পোলস্টার, নিজের স্ট্র্যাটেজিটা বোঝে, ও নিজে ভোটে দাঁড়ায়নি। তার মানে অন্তত এইটুকু ফিডব্যাক ওর কাছে ছিল যে নির্বাচনে দাঁড়ালে জিততে নাও পারে। এবং ওর যে ধরনের ক্যান্ডিডেট সিলেকশন,
সেখানেও প্রচুর প্রশ্ন ছিল কিন্তু, কেননা অনেকে যাদেরকে বিজেপি টিকিট দেয়নি তার বিরুদ্ধে হয়তো দুর্নীতির অভিযোগ আছে, এরকম বহু ক্যান্ডিডেটের নামে তালিকাও দিয়েছিল যাদেরকেও টিকিট দিয়েছে। সবসময় সিলেকশন অফ ক্যান্ডিডেট আমি বলছি না, অনেকগুলো কারণ থাকে। এটাকে একটা যদি আমি যদি শেষ করে বললেন, এই যাদবের কথাই বললেন, রাঘুপুরা কেন্দ্রে তিনিও যে প্রতিদ্বন্দ্বিতা করে এগিয়ে আছেন সতীশ কুমার যাদব, যিনি রাবড়ি দেবীকে হারিয়েছিলেন এবং এবারে তেজস্বীর সঙ্গে লড়াইতে নেমেছেন, তো তিনিও যাদব, তেজস্বীও যাদব। তাহলে এখানের ফ্যাক্টরটা কি তেজস্বী নাকি যাদব সম্প্রদায়? দুজনেই দুটোই তো হতে পারে, সেটাই বলছি। দুটো যদি হয় তাতেই অসুবিধা আছে। তেজস্বী যাদবের মতো নেতা সে ট্রেল করে কি করে? তার তো প্রত্যেকটা দফায় বেশি বেশি করে এগিয়ে যাওয়া উচিত ছিল। তেজস্বী যাদব, যাদব ভোট, মানে আমি মনে করি যেরকম বহুজন সমাজ পার্টিতে মায়াবতী তাজ করিডোরে চুরি অভিযোগ, আমি লখনৌতে গেছি, বলছে যে ও দলিত এম্পাওয়ারমেন্ট, দলিতের চুরি করাটা চুরি নয়, তার কারণ সে সারা মানে যুগ যুগ ধরে বঞ্চিত হয়েছে, এখন সে চুরি করে এটাতে মানে ডক্টর আশিস নন্দী পর্যন্ত অ্যানালিসিস করতে শুরু করতে পারে। কিন্তু কথাটা হচ্ছে তার মানে কি? তার মানে আমি দলিত, আমি গরিব দলিত, আমার দলিত নেত্রী মার্সিডিজ বেঞ্চ কিনেছে জন্মদিনে, আমি তাকে আমার সব চাঁদা তুলে তাকে দিচ্ছি, আমি কিন্তু খুশি যে আমার গাড়ি নেই কিন্তু আমার দলিত নেত্রীর গাড়ি আছে। চুরি করুক, আমি ওকে ভোট দেবো, কেননা ও দলিত। আমি যাদব, ও পশু খাদ্য কেলেঙ্কারি যা ইচ্ছে করুক, আমি যাদব। এইবারে কথাটা সেইটা আবার ভেঙেছে। আমি বলছি যে সেইটা এক কাটটা এন ব্লক যাদব ভোট কনসলিডেশনটা এবারে আমি দেখতে পাচ্ছি না এখন অবধি। এটাতে আরো সিট ওয়াইজ অ্যানালিসিস কাস্ট পলিটিক্সের জায়গা থেকে এটা একটা বড় চেঞ্জ। বিহারের রাজনীতিতে যদি কাস্টের জায়গায় যদি আজকে এরকম, এটা তো একটা বড় পরিবর্তন হবে না? সেটাই বলছি, কারণ তাহলে আপনি বলছেন যে ডেভেলপমেন্টের মাথায় রেখে যদি ভোট দেয় মানুষ বা কোনো এরা ভালো কাজ করে। আপনি যেটা বলছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির মোহন যাদব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মোহন যাদব মধ্যপ্রদেশ ভুলে গিয়ে বিহারে ক্যাম্পেইন করছিল। এবং আমি যখন জিজ্ঞাসা করছিলাম বিজেপি নেতাদের দিল্লিতে যে মোহন যাদব বলছে যে সবগুলো, এটা তো মাল্টিপল স্ট্র্যাটেজি, কোনটা কি কাজে লাগবে, যেটাকে আমরা বলি না যে ট্রায়াল এন্ড এরার, কাজে লেগেছে, সবই লেগেছে, একটা লেগেছে একটা লাগেনি এটা বলার কোনো মানে হয় না। আচ্ছা, এক্ষেত্রে জয়ন্তদা, এই যে নীতিশ কুমারকে তো বিকাশ পুরুষই বলা হতো, ফ্লাইওভার তো মানে আপনাকে ডেভেলপমেন্টটা বিহারের তুলনায় ভাবতে হবে। লালুর সময়, এটা তো টিএন সেশনেরকে কথা স্মরণ করুন কি হয়েছিল, এবং বিজেপির কি কৌশলী আপনাকে মানতে হবে। নরেন্দ্র মোদী ক্যাম্পেইনে গিয়ে বলছে যে আজকের প্রজন্মের ছেলে মেয়েরা তারা জঙ্গলরাজ দেখেনি, আমি তাদের বাবা মাকে অনুরোধ করছি, ঠাকুরদাদের অনুরোধ করছি, তাদের যে অভিজ্ঞতাটা তারা বাচ্চাদের একটু বোঝান। আজকেও বলছিল, আজকেও বিজেপি নেতারা বলছিল যে ওরা বুঝেছে। আপনার কাছে যেটা জানতে চাইছি এই জায়গা থেকে, মানে বিরোধীদের যে প্রচারটা বড্ড বেশি কি তেজস্বী কেন্দ্রে, মানে তেজস্বী যাদবের কাঁধে ভর দিয়ে কি জিততে চেয়েছিল কংগ্রেস সহ বাকিরা? শুধু তাই নয়, তেজস্বী নিজেও তো তাই করেছে। কংগ্রেসকে যে এবারে আসন কম দেওয়া এবং কংগ্রেসের সেটা মেনে নেওয়া, এককভাবে ঘোষণা করে, এবং তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী প্রার্থী ঘোষণা করে দিল। তেজস্বী তার আগে রাহুলকে প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা করলো, এবং প্রধানমন্ত্রীর প্রার্থী ঘোষণা করাটাও তেজস্বীর ভুল, তার কারণ ইন্ডিয়া জোটের অন্য শরিকরা ক্যাম্পেইনেই গেল না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বিহার যায়নি। তুমি প্রথমেই ঘোষণা করে দিচ্ছ যে তুমি রাহুল গান্ধী আমার প্রধানমন্ত্রীর প্রার্থী, অথচ সেটা নিয়ে ইন্ডিয়া অ্যালায়েন্সে তো কোনো আলোচনা হয়নি। আমি মনে করি যে সিরিজ অফ মিস্টেকস ইন দ্য স্ট্র্যাটেজি এবং সমন্বয়ের অভাব। আর রাহুল গান্ধী সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। যতদিন রাহুল গান্ধী, আমি তো মনে করি, দেখুন কিছু মনে করবেন না, আমি কংগ্রেস সম্পর্কে কিছু বলছি না, কিন্তু রাহুল, এমনকি প্রিয়াঙ্কা গান্ধী সম্পর্কেও বলছি না, কিন্তু আমি মনে করি রাহুল গান্ধী যতদিন বিরোধী নেতা আছেন, নরেন্দ্র মোদীর কোনো দুশ্চিন্তা নেই, হি ইজ দ্য সেফটি ভালভ। আমি আর জয়ন্তদা যেটা আপনার কাছে জানতে চাইবো, এই পরিস্থিতিটায় দাঁড়িয়ে যেটা এখন খুব স্বাভাবিকভাবেই আমাদের রাজ্য বা অন্যান্য রাজ্যে বিজেপি কতটা সফল হবে, বা এই আগের সামনের বছর যে ভোটগুলো রয়েছে সেখানে কেরাল একটা ফ্যাক্টর রয়েছে, সেই প্রশ্নটাও তো উঠছে। এবং এই মানে প্রশ্নটার আগে একটা ঘটনা ঘটে যাচ্ছে গোটা দেশের 12টা রাজ্যে এসআইআর। কেরল, তামিলনাড়ু তো ভোট আছে। আমি বলছি তো যে আমাদের যে আসামে ভোট আছে, হ্যাঁ, সেই আসাম বাদ দিয়ে বাকি 12টা রাজ্যে হচ্ছে, তার মধ্যে সামনের বছর এতগুলো রাজ্যে ভোট।
আমার বক্তব্য জয়ন্তদা, তাহলে এই এসআইআরটা বিহারের ভোটে কতটা ইম্প্যাক্ট দেখলেন, আর সামনের যে নির্বাচনগুলো রয়েছে আমাদের রাজ্য সহ সেখানে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে বিহারে এসআইআরটা কতটা ফ্যাক্টর হয়েছে সেটার জন্য আমার মনে হয় আরেকটু সময় আমাদের নেওয়া উচিত। তার কারণ এখন তো মিলেমিশে আছে, মানে এখনো পর্যন্ত শুধু এসআইআর এর জন্য কতটা হয়েছে তার তো কোনো সার্ভে হয়নি, সবগুলো মিলেমিশে আছে। কিন্তু একটা জেনারেল পারসেপশন হচ্ছে যে প্রায় কত 50-60 লাখ বাদ গেছে কিছু, সুতরাং ওখান এইটা একটা বিজেপির রণকৌশলই ছিল যে এই যে ভোটার, যেটাকে ভুয়ো ভোটার বলো, অনুপ্রবেশকারী বলো, ইত্যাদি ইত্যাদি, যেটা আবার পাল্টা অভিযোগ ছিল যেটা ভোট চুরি, সুতরাং এইটা বিজেপির একটা কৌশল ছিল এবং বিজেপি সাকসেসফুলি সেটা করেছে। আমার এখানে একটা বক্তব্য আছে, সেই বক্তব্যটা হচ্ছে যে ইলেকশন কমিশনের কাছে এই জায়গাটাতে কিন্তু পশ্চিমবঙ্গে, যেটা তুমি বলছো কতটা ইম্প্যাক্ট হবে কতটা হবে না, আমি এখনো শেষ কথা পশ্চিমবঙ্গ নিয়েও বলছি না, এবং আমার কিন্তু বক্তব্যটা কোনো পার্টিকুলার দলের নয়। মাত্র কিছুক্ষণ আগে যে ভোট পার্সেন্টেজ পাচ্ছি তাতে দেখতে পাওয়া যাচ্ছে আরজেডি 22.84%, তারা এখনো পর্যন্ত ভোট শেয়ার ধরে রাখতে পেরেছে, যেটা বিজেপির থেকে প্রায় 2% বেশি এবং জেডিইউ এর থেকে প্রায় 4% বেশি। এই যে ফারাকটা, এটা কিভাবে ব্যাখ্যা করবেন জয়ন্তদা? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে একটা জিনিস খুব পরিষ্কার, যে ওখানে যেটা ভাবা হয়েছিল, যেটা পিকেও ভেবেছিল, যে নীতিশ কুমারের বিরুদ্ধে অ্যান্টি ইনকম্বেন্সিটা প্রবলভাবে আছে এবং সেটাকে কাজে লাগানো হবে। কিন্তু দেখা গেল ভোটের যে মানে যা রেজাল্ট, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, যে কারণে লেফটেরও ভোট খারাপ হলো। মানে আজকে যারা শরিক, মানে যারা তেজস্বী এবং কংগ্রেসের তো আছেই, কংগ্রেস মনে করলো যে আমি দুর্বল, উদারতা দেখালো কংগ্রেস, তেজস্বীকে মুখ্যমন্ত্রী প্রার্থী এবং আসনও আমি কম করলাম, কেননা তেজস্বীর মনে হয়েছিল যে কংগ্রেস লায়াবিলিটি হবে, বেশি আসন কংগ্রেসকে দিয়ে দিলে সেখানে আমার লোকসান হবে, সুতরাং আমি যদি বেশি আসন পাই, এবং সেটাও রাহুল গান্ধী মেনে নিল। তাহলে রাহুল গান্ধী তেজস্বীকে মুখ্যমন্ত্রী প্রার্থী মেনে নিয়েছে, রাহুল গান্ধী এটা আউটসোর্স করে দিয়েছে কার্যত তেজস্বীকে। সেখানে দেখা গেল যে অ্যান্টি ইনকম্বেন্সি তো হয় অ্যান্টি রুলিং পার্টির এগেনস্টে, এখানে এখনো জঙ্গলরাজি বলো, যাদব রাজি বলো, কাস্ট পলিটিক্স বলো, এই যে ইতিহাসের যে ব্যাগেজ, লালুর উত্তরাধিকারটা এইভাবে দায় হয়ে দাঁড়িয়েছে। এবং ওদের পরিবারের মধ্যে কোন দল আছে, আচ্ছা ওর ভাইটা জিতেছে প্রতাপ, সে তো শেষ পর্যন্ত জেতেনি, ও জিতছিল, যাই হোক। তো কথাটা হচ্ছে যে ওদের পরিবারের সবাই মিলে রাজনীতি করে, কেউ সংসদে কেউ এতে, কিন্তু তার মানে মানুষের যদি আজকে প্রবলভাবে যাদবেরাও, শুধু নন যাদব ছেড়ে দাও, যদি প্রবলভাবে আজকে তেজস্বীর পক্ষে যে হাওয়া, সেই হাওয়াটা তো উল্টো হাওয়া বইছে বরং, সেটা কিন্তু এবার প্রমাণ হয়েছে। এবং যে কারণে না শুধু শতকরা ভোট দিয়েই তো আমরা তেজস্বী স্ট্রেংথটা বুঝতে চেষ্টা করতাম, যে কিছুতেই ভাঙছে না, কিছুতেই মাই বলতাম, MY মুসলিম আর যাদব, হ্যাঁ, সেটা এবারে তো এমনকি মুসলিম ভোটেও আমি দেখতে পাচ্ছি, এটাও আমার কাছে খুব অদ্ভুত লাগছে, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুসলিম ভোটকে কিছুতেই ওয়েসি বলুক আর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা MLA হয়েছে কিন্তু ভাঙতে পারিনি, বরং যত হিন্দুত্ব হয়েছে মমতার পক্ষে তত বেশি জোটবদ্ধ, কিন্তু ওখানে কিন্তু বিহারে কিন্তু এবারে মুসলমান ভোটও ভেঙে একটা রামধনু জোট, এক একটা পার্টি এক একটা কাস্টকে রিপ্রেজেন্ট করছে। এই রিপ্রেজেন্ট মানে ভিআইপি মাল্লাদের রিপ্রেজেন্ট করছে, যাদব তেজস্বী যাদব, কংগ্রেস তো সংখ্যালঘুদের একটা ভোট অনেক সময় বলে থাকে। তো এই রিপ্রেজেন্টেশন থাকা সত্ত্বেও তাকে কেন স্বীকৃতি দিল না, এই জায়গাটা আপনার কি মনে হয়? পুরোটাই কি তার মানে এই ডেভেলপমেন্টের নিরিখে যে কথা বিজেপি বলছে সেইভাবেই ভোটটা হয়েছে? না, কাকে স্বীকৃতি দিল না, মানে এই মহাগঠবন্ধনে এতগুলো রিপ্রেজেন্টেটিভ রয়েছে, মাল্লাদের রিপ্রেজেন্টেটিভ রয়েছে, সংখ্যালঘুর রয়েছে, যাদবের রিপ্রেজেন্টেটিভ রয়েছে, অনেক জাতের একটা রামধনু জোট, কিন্তু মানুষ তাদেরকে সেই ইয়েটা নিল। একটা ইংরেজিতে না একটা কথা আছে যে ডেভিলকেও তার শেয়ার দিতে হয়, মানে শয়তানকে তার অংশীদারিত্ব দিতে হয়। ধরো আমি ভয়ঙ্কর অ্যান্টি বিজেপি, তর্কের খাতিরে, আমি নই কিন্তু আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে আমি খুব অ্যান্টি বিজেপি,
এইবারে আমি যদি অ্যান্টি বিজেপি হই, কিন্তু আজকের যে ভোটের ফলাফলের যদি বিশ্লেষণ সাংবাদিক হিসেবে করতে হয়, কোনো জার্সি না গায়ে দিয়ে, আমাদের প্রবলেম হয়ে গেছে এখন, হয় আমি মোহনবাগান নয় আমি ইস্ট বেঙ্গল, আমি ফুটবলের সঙ্গে নেই। এটা আমার এখনো ওল্ড স্কুল জার্নালিজম। আমি বিশ্লেষণ করতে চাইছি যে বিজেপি পশ্চিমবঙ্গে কিন্তু যেরকমভাবে তাদের স্ট্র্যাটেজি, একটা জিনিস মানতে হবে যে হেরে যাওয়ার পরদিন থেকে বিজেপি না ওই আইএস পরীক্ষা দেয় অনেকে, 3 বারে পায়, মানে এবারেও পেলাম না, ঠিক আছে, পরের দিন থেকেই আবার বই খাতা নিয়ে বসে পড়ে। কংগ্রেসের মধ্যে একটা, আমি অনেক ছোটবেলা থেকে দেখছি, 22 বছর বয়সে সাংবাদিকতায় ঢুকেছিলাম, যে কংগ্রেসের লাস্টে অ্যানাউন্সমেন্ট হয় প্রার্থীদের তালিকায়, একটা অভিজাত তন্ত্র, ড্রয়িং রুমের ব্যাপার, সন্ধ্যেবেলায় সমস্ত স্পোক্সম্যানেরা পাউডার লাগিয়ে আসতো, তো এইসব নিয়ে অনেক আলোচনা হতো। তো কংগ্রেসের মধ্যে একটা ব্যাপার আছে, জমিদারি ব্যাপার, যে হেরে গেছে মানে হতাশ হয়ে গেছে। ইলেকশনে হওয়ার আগেই তো রাহুল গান্ধী যে একটা ভয়ঙ্কর নিবিড় প্রচার করবে, সেটাও কিন্তু যথেষ্ট হয়নি। এখন কথাটা হচ্ছে কি, বিজেপি না, আমি বিজেপির মতাদর্শ কিন্তু বিজেপির মধ্যে এই যে মাইক্রো ম্যানেজমেন্ট, এই যে ওএসসি কে কাজে লাগানো, ওএসসি একটা স্টেটমেন্ট করেছিল যে সবার একটা করে দল আছে, মুসলমানের একটাও কোনো দল নেই। এবারে মিম কি, আমি এগুলো আজকে এক্ষুনি সবটা বলতে পারছি না, কারণ আরো বিশ্লেষণ করতে হবে যে ওএসির ভূমিকাটা। এবারে এই যে মুসলিম ভোটটা কাটলো, আরে হায়দ্রাবাদে বিজেপি নগর নিগমের ভোটে মেয়র নির্বাচন করতে পেরেছিল, শুধু ওএসির হায়দ্রাবাদে বিরাট ইনফ্লুয়েন্স, ভোট কেটেছিল। এবং ওএসি যেটা করছে তুমি সেটাকে বিরোধিতা করতে পারো না। সিপিএম তো আইএসএফ মানে সেকুলার ফ্রন্টের সাথে জোট বেঁধে আছে, বিজেপির সাথে তো আইএসএফ এর জোট নেই। কিন্তু আইএসএফ যদি আছে মুসলিম ভোট কাটে, তাহলে কার লাভ হবে? যতটা না আইএসএফ এর হয়, কংগ্রেসের হবে, তার থেকে বেশি তো বিজেপির হবে। তাহলে এখানে তো আমি যদি বলি যে কংগ্রেস আর লেফট বিজেপির বি টিম হয়ে কাজ করছে, সুতরাং এগুলো না এরকম ভাবে কোনো সুইপিং, হ্যাঁ, তাহলে যদি 6টা সিটে মিম এগিয়ে থাকে, তার মানে তো মিম একটা, এখানে মুসলিম ভোট যে ভাঙা নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে উইদাউট মিমের আলোচনা তুমি মুসলিম ভোটের ভাঙনটা আলোচনা করতে পারো। বিজেপি যতটা না মুসলিম ভোট পেয়েছে, তার থেকে বেশি হয়তো মিম পেয়েছে, তাই না? এখন যেরকম মায়াবতী, আমি জানি না মায়াবতীর পার্টি যে ক্যান্ডিডেট দেয় অনেক জায়গায়, বহুজন সমাজ পার্টি, এখন এই যে বহুজন সমাজ পার্টির ক্যান্ডিডেট, এখন পিকে কার ভোট কেটেছে সেটা দেখতে, এগুলোও দেখতে হবে। পিকে যে শুধু নীতিশ কুমারের ভোট কেটেছে নাকি বিরোধীদের ভোটও কেটেছে, এগুলো না আমার যেটা মনে হচ্ছে যে বিজেপির যে রণকৌশল, চাণক্য যে আমরা অনেক সময় অমিত শাহকেও এখন আজকাল বলে থাকি, একটা রণকৌশল মানে কিন্তু তার বাংলা চাণক্য না বাংলা, আজকে তো আমরা বাংলা নিয়ে আলোচনা করছি না, বাংলাটা একটা পৃথক বিষয়। কেননা বাংলাতেও কিন্তু মমতাকে তুমি যতই মানে গালিগালাজ করো, নরেন্দ্র মোদীর মতো 24/7 কিন্তু ও কিন্তু বিদেশে গিয়ে ছুটি কাটিয়ে ওইরকম ভাবে, এখানে বিজেপি ভূমিকাটা দিয়ে বলতে হবে। বিজেপি এখানে, শোনো একটা কথা আমি বলবো, যে বিজেপির এখানে না কাউন্সিলর হয়েছিল 2টো, তখন বাজপেয়ী আডবাণীর সময় কর্পোরেশনে। বিজেপির আডবাণী দিল্লি থেকে স্টেটমেন্ট করেছিল খাতা খোলা হয় বিজেপি, আবির খেলা হয়েছিল, 2টো কাউন্সিলর জিতেছিল। আজকে সেখানে বিজেপি কতগুলো এমএলএ, একটা রাজ্যসভার এমপি পাঠাচ্ছে, তাহলে বিজেপি সাকসেস স্টোরি কি সাকসেস স্টোরি নয়? বিহারের মানুষ যদি এক কথায় বলতে হয়, আপনি বলছিলেন অনেকগুলো কারণ অবশ্যই থাকে, অনেকগুলো কারণ অবশ্যই থাকবে, কিন্তু তা সত্ত্বেও 14 লক্ষ ফার্স্ট টাইমার ভোটার, এই 14 লক্ষ প্রথমবারের ভোটারও এই 20 বারের মুখ্যমন্ত্রী তাকেই বেছে নিচ্ছে। আবার মুসলিম ভোটাররাও জেডিইউ কে বেছে নিচ্ছে, যাদবরাও কুর্মীকেই বেছে নিচ্ছে বা বিজেপিকে বেছে নিচ্ছে, প্রশান্ত কিশোরের উচ্চবর্ণরাও বিজেপিকেই বেছে নিচ্ছে উচ্চবর্ণের লোক হিসেবে। এই ম্যাজিকটা কি কারণে বলে মনে করেন? না, এখানে কিন্তু আমি মনে করি নীতিশ কুমারের থেকেও বড় ফ্যাক্টর কিন্তু নরেন্দ্র মোদী। এখন এই যে ওভার ডিপেন্ডেন্স যেটা উনি বলছেন, সেটা সবসময় কোনো দলের জন্যই ভালো নয়, মানে আরো অনেক স্পোক্সম্যান আরো অনেক থাকে, কিন্তু এটাও ঘটনা যে অতীতেও, মানে সেই বিধান রায় থেকে যদি শুরু করি, একটা মাসিহা দরকার হয়, বরং অনেক সময় না থাকলে বিপদ হয়, একটা ফেস। এখন নরেন্দ্র মোদী, ওই জন্যই তো মোদী গ্যারান্টি বলা হয়। এখন নীতিশ কুমার শারীরিকভাবে অসুস্থ, বিজেপি প্রথমে
যেটা অমিত শাহ বা বিজেপির সংঘ পরিবার, তাদের একটা লাইন ছিল যে নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী প্রার্থী না করে এবারে বিজেপির দিকে নিয়ে যাওয়া। কিন্তু নীতিশ কুমার সেটাতে তার ঘোরতর আপত্তি, এবং নীতিশ কুমার ওই যে বলেছে না টাইগার আবি জিন্দা হ্যায়, জেডিইউ অফিসে সব লাগিয়েছে। সুতরাং নীতিশ কুমারকে যদি বিজেপি ফেলে দিত গায়ের জোরে, খুব বুলি ওয়েতে, একটা বলা হয় না যে বিজেপি খুব বুলি একনায়কতন্ত্রী, নীতিশ কুমারকে কিন্তু সেটা করলো না। তার মানে এখানে একটা স্ট্র্যাটেজিক ডিসিশন হলো। মনের ইচ্ছেটা কি? বিজেপির মনের ইচ্ছে ওখানে বিজেপির মুখ্যমন্ত্রী করা, যে কারণে অতি উৎসাহিত হয়ে রামবিলাস পাসওয়ানের ছেলে একটু বেশি বলতে শুরু করেছিল। নীতিশ কমপ্লেন করলো দিল্লিতে, মোদি আবার তাকে ডেকে বললো যে দাস ফারার নো ফার্দার, অনেক এগিয়ে গেছে, এবার একটু পিছিয়ে এসো। সুতরাং এখানে ওরা দেখলো যে নীতিশ কুমারকে ফেলে দিলে ওই যে বলেন না যেরকম বরকত গনি খান চৌধুরীর হয়েছিল, মানে আমি অথর্ব হয়ে গেছে সবই ঠিক, কিন্তু আমি যদি তাকে পরিত্যাগ করি তাহলে একটা উল্টো প্রতিক্রিয়া বিহারের মানুষের হতো যে এই লোকটা এখনো তো বেঁচে আছে, তাকে এরকম একটা সেন্টিমেন্ট হতে পারত। সুতরাং অমিত শাহ কিন্তু আজ পর্যন্ত ঘোষণা করেনি যে কে মুখ্যমন্ত্রী হবে, সেটা পার্টি ডিসাইড করবে, মানে এনডিএ ডিসাইড করবে। কিন্তু নীতিশ কুমারকে কন্টিনিউ করিয়েছে, ড্রপ করেনি। এবারে এখন কিন্তু বিজেপি, তুমি যেটা বলছো যে ভোটটা কার জন্য হয়েছে, আমি কিন্তু মনে করি বিজেপি যেটা সব রাজ্যের ক্ষেত্রে, যেটা আঞ্চলিক দলগুলোকে ধরে বিজেপি তার নিজের গ্রোথ বাড়িয়ে, এটার মধ্যে কিন্তু অন্যায় নেই। তুমি এটা বলতে পারো না যে এটা সিপিএম করেনি। বামফ্রন্টের সময় আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এই যে জ্যোতিবাবু বলতো নয়নের মণি বামফ্রন্ট ঐক্য। তথ্যটা দিয়ে রাখি, ইতিমধ্যেই গয়া কেন্দ্রে বিজেপির প্রেম কুমার, যিনি প্রার্থী ছিলেন 8 বারের বিধায়ক, তিনি আবারও জয়ী হয়েছেন। প্রেম কুমার গয়া কেন্দ্রে নবমবারের জন্য এবার জয়ী হলেন এই প্রেম কুমার। খুব স্বাভাবিকভাবেই তার কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখার মতো। অন্যদিকে তারাপুর কেন্দ্রে লড়াই করছিলেন বিজেপির পক্ষ থেকে উপমুখ্যমন্ত্রী, বিদায়ী উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী, তিনিও তারাপুরে জয়ী হয়েছেন। সম্রাট চৌধুরীর বিরুদ্ধে ছিলেন আরজেডির অরুণ কুমারকে পরাজিত করে সম্রাট চৌধুরী তিনিও জয়ী হয়েছেন বিদায়ী উপমুখ্যমন্ত্রী। দুটি জায়গাতেই গুরুত্বপূর্ণ কেন্দ্র, একদিকে তারাপুর কেন্দ্রে সম্রাট চৌধুরী, অন্যদিকে গয়া কেন্দ্রে প্রেম কুমার। 9 বারের জন্য এবার জয়ী হলেন প্রেম কুমার। আমি আবারও ফিরে আসবো আলোচনায়, যে কথা বলছিলেন জয়ন্তদা, যে একটা সিপিএমও করেছে এক সময়, এবং এটা খুব বামফ্রন্ট মানে কে নয়নের মণি। অথচ আমি দেখেছি যে আরএসপির যেখানে স্ট্রেংথ আছে সেখানে সিপিএম আরএসপি সংঘাত হতো প্রত্যেকটা জায়গায়। মেদিনীপুরে আমার মনে আছে সিপিআই এ নারায়ণ চৌবে, তার সাথে সিপিএম এর লড়াই হচ্ছে। এসইউসিআই যদিও বামফ্রন্টে ছিল না, কিন্তু কুলতলি, জয়নগর, তো এই যে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে। তো এখন না, কথাটা হচ্ছে যে আমি বড় দল, সেখানে সিপিএম কিন্তু তার একচ্ছত্রপতি ছিল, কিন্তু শরিকগুলোর না একটা একসঙ্গে থাকলে তার একটা পারসেপশন তৈরি হয়। তো আমি যদি নীতিশকে ফেলে দিই তাহলে পারসেপশন হবে যে বিজেপি ডমিনেন্ট। এখন এখানে কিন্তু আমার মনে হয় বিজেপি কিন্তু সংখ্যা এগিয়ে গেছে না। এখন তো যদি বৈঠক হয় এবং বিজেপি যদি আজকে দাবি করে যে সংখ্যায় জেডিইউ থেকে বেশি, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, সেই প্রশ্নই উঠেছিল। আর সেই প্রশ্নের উত্তর আপাতত আমাদের সকলের কাছেই পরিষ্কার, যে ফের একবার এনডিএর সরকার গড়তে চলেছে বিহারে, এবং বিহারে এই মুহূর্তে এনডিএর জয় জয়কার সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে বিভিন্ন জায়গাতে। শুধুমাত্র বিহার নয়, বিহারের এই জয়ে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে সেলিব্রেশন চলছে। বিজেপির যে দপ্তরগুলো রয়েছে সেখানেও সেলিব্রেশন চলছে। বিজেপির কর্মী সমর্থকরা তারা সেলিব্রেশন মুডে এই মুহূর্তে মেতে উঠেছেন। সেই ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে। আর এই মুহূর্তে যে পরিসংখ্যানটা সামনে আসছে, এই যে 243 আসনের বিহার বিধানসভা, আপনাদেরকে জানিয়ে রাখবো যে এনডিএ 202 আসনে এগিয়ে, মহাগঠবন্ধন 36টা আসনে এগিয়ে, এবং জনসুরাজ পার্টি প্রথমে খাতা খুললেও এখন তারা 0 এবং অন্যান্যরা তারা 5টা আসনে এগিয়ে রয়েছে। এবং এক্ষেত্রে এনডিএ শিবিরে বিজেপি 90, জেডিইউ 82, পাশাপাশি হ্যাম রয়েছে 5-এ। আর এই মুহূর্তে আরও একটা আপডেট এসে পৌঁছচ্ছে, গয়া কেন্দ্রে জয়ী হয়েছেন
প্রেম কুমার, এই মুহূর্তে আপনাদেরকে বড় আপডেট দিচ্ছি যে একের পর এক জয়ের খবরও আসছে, যেখানে গয়া কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির প্রেম কুমার। এই মুহূর্তের বড় খবর দিচ্ছি আপনাদেরকে, নবমবারের জন্য জয়ী হয়েছেন প্রেম কুমার, যার পরেই উচ্ছ্বাসে মেতে উঠেছে বিজেপির কর্মী সমর্থকরা। তারাপুর কেন্দ্রে সেখানে জয়ী হয়েছেন ডেপুটি সম্রাট চৌধুরী, তারাপুর কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তিনি। কাটিহার কেন্দ্রে জয়ী তারকিশোর প্রসাদ। অর্থাৎ একের পর এক জয়ের খবর, এনডিএ শিবিরে এই জয়ের খবর সামনে আসতেই তারা উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। গয়া কেন্দ্রে সেখানে জয়ী হয়েছেন বিজেপির প্রেম কুমার, এবং একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি। নবমবারের জন্য জয়ী হলেন প্রেম কুমার, এবং সেই সেলিব্রেশনের ছবিটাও আপনাদেরকে দেখাচ্ছি। তারাপুর কেন্দ্রে জয়ী হয়েছেন সম্রাট চৌধুরী। কাটিহার কেন্দ্রে সেখানে জয় পেলেন তারকিশোর প্রসাদ। অর্থাৎ এই বিহারের যে কুর্সিতে কে বসবে সেই নিয়ে যে দীর্ঘ জল্পনা ছিল, সেই জল্পনার অবসান এনডিএ সরকার গড়তে চলেছে খুব পরিষ্কার। গয়া কেন্দ্রে সেখানে জয়ী হয়েছেন বিজেপির প্রেম কুমার, এবং আপনাদেরকে যে পরিসংখ্যানটা আমরা দেখাচ্ছিলাম যে এনডিএ 202 আসনে এগিয়ে, মহাগঠবন্ধন 36 আসনে এগিয়ে, এবং অন্যান্যরা তারা 5টা আসনে এগিয়ে। আমরা এই নিয়েই কথা বলবো। বিহারের এই রায় সামনে আসার পরে এই মুহূর্তে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, আরো একবার স্বাগত আপনাকে। জয়ন্তদা, বিহারের ক্ষেত্রে এসআইআর চালু হওয়ার পর এই প্রথম বিহারের বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বিহারে এনডিএ শিবিরের কাছে এত বড় একটা জয়। পশ্চিমবঙ্গেও সামনে বিধানসভা নির্বাচন রয়েছে আগামী বছরে, এবং এসআইআর সেখানেও কিন্তু চালু হচ্ছে। কোথাও গিয়ে কি বিহারের এই জয়ের সঙ্গে পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে কি কোনো মিল পাওয়া যেতে পারে? এই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো। জানিয়ে রাখবো দর্শকদের, এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আপনার কাছেও আসবো, তবে এই মুহূর্তে জয়ন্তদা, আমি যেটা মনে করি সেটাই ঠিক এমনটা বলছি না, সাবজেক্ট টু কারেকশন আমিও। কিন্তু আমার যেটা প্রাথমিকভাবে মনে হচ্ছে যে বিহারের জয় পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব এবং যারা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সর্বভারতীয় বিজেপির নেতা, তাদেরকে উৎসাহিত করবে। তারা মনে করতে পারে যে যখন বিহারে হয়েছে তাহলে হোয়াই নট পশ্চিমবঙ্গ, যেরকম ত্রিপুরায় হয়েছে তাহলে হোয়াই নট পশ্চিমবঙ্গ, আসামে হয়েছে তাহলে হোয়াই নট পশ্চিমবঙ্গ। এটা তো দিল্লিতে সবসময় আমাকে শুনতে হয়, মানে উইন্টার কামস ক্যান স্প্রিং ফার বিহাইন্ড, এরকম একটা ব্যাপার। কিন্তু কেন এটা সুইপিং জেনারেলাইজেশন, কেন এটা সম্ভব এখনো পর্যন্ত আমি মনে করি নয়, তার প্রধান দুটো কারণ আমি বলছি। প্রথম কারণ, এসআরসির ক্ষেত্রে, মানে এসআইআর এর ক্ষেত্রে নিবিড় যে ভোটার তালিকার সংশোধনের যে প্রক্রিয়া, সেটা কংগ্রেস এবং তেজস্বী তাদের মধ্যেও মতান্তর ছিল এবং অনেক রকমের সমন্বয়ের অভাব ছিল। রাহুল গান্ধী যেভাবে ভোট চুরিটা নিয়ে প্রচার করেছেন, সেটা কিন্তু বিহারে প্রচণ্ডভাবে প্রচার করাটা কংগ্রেসের সংগঠনও ছিল না, আর সেটা কংগ্রেস করতেও পারেনি, কারণ তেজস্বী ট্যাকটিক্যালি সেটাকে মনে করেছিল কাউন্টার প্রোডাক্টিভ হতে পারে, এবং তেজস্বী কিন্তু ঠিক যেভাবে কংগ্রেস এটাকে ইস্যু করেছে সেভাবে করেনি। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানে কার্যকর হওয়ার আগে থাকতেই এই এসআইআর নিয়ে এমন প্রশ্ন কিছু তুলেছেন এবং এমনভাবে গোটা রাজ্যে সেটা প্রচার অভিযান করতে পেরেছেন, যেটা বিহারে গোটা নির্বাচন হয়ে গেল। কিন্তু জয়ন্তদা, এই এসআইআর নিয়ে আপনি যেমনটা বলছেন, আমরা দেখেছিলাম যে এই মহাগঠবন্ধনের শিবিরেও যারা রয়েছেন তারাও কিন্তু প্রথম থেকে এসআইআর নিয়ে বিরোধিতা করেছিলেন, কিন্তু সেখানে বিহারে সেই বিষয়টাকে সামনে রেখেও তারা সাফল্য পেলেন না, বিজেপি সাফল্য পেল। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেখানে এসআইআর নিয়ে বিরোধীরা তারাও কিন্তু সমানভাবেই সুর চড়াচ্ছে, বিজেপি সুর চড়াচ্ছে। কিন্তু বিহারে আজকে এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, শাসক দল, কিন্তু কার্যত ভোটটাতে তো একটা বিরোধী দলের ভূমিকায় তিনি অবতীর্ণ হয়ে গেছেন, এবং কতগুলো কমপ্লেন নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই জমা পড়েছে, কতগুলো আত্মহত্যার ঘটনা ঘটেছে, সেগুলো পর্যন্ত নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে জানানো হয়েছে। যেটা মুখ্য নির্বাচন কমিশনার প্রেস কনফারেন্সও বারবার বলেছেন যে কংগ্রেস অভিযোগ করছে লুট, ভোট চুরি সবই বলছে, কিন্তু নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে বিএলও আছে, সেই প্রক্রিয়ায় অংশ না নিয়ে সেই সমস্যাগুলো জানায়নি এবং কোনো কমপ্লেন নেই।
কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সেটা বলছেনও সবাইকে, জেলায় জেলায় প্রত্যেকটা সংগঠনে, যে একটাও যদি কোনো গোলমাল হয়, মানে একটা গোলমাল, মানে তার পদবি নিয়ে গোলমাল, তার বাংলাদেশি বলা হয়েছে, আসলে বাংলাদেশি নয়, প্রত্যেকটা জিনিস কি, কেননা এটা সম্ভব হয়েছে। কংগ্রেস ভোট চুরি বলছে, কিন্তু বিহারে তো কংগ্রেসের সংগঠন নেই। তার ফলে একটা সাংগঠনিক শক্তি থাকলে প্রত্যেকটা ব্লক স্তরে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং গোটা রাজ্যের মানুষকে এটাকে একটা সেন্সিটাইজ করে দিয়েছে মমতা। এই ক্ষমতাটা ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, এবং সেটা কিন্তু বিজেপি মমতাকে ডেভিল বলে মনে করে, কিন্তু তার শয়তানের অংশীদারিত্বটা ভেতরে ভেতরে, বাইরে হয়তো বলবে না, কিন্তু আমরা যখন দিল্লিতে আলোচনাও করি, বিজেপি কিন্তু আমাকে কদিন আগেও বলছিল যে আমরা প্রত্যেকটা রাজ্যে সফল হতে পারি, পশ্চিমবঙ্গে যে কেন পারি না বুঝতে পারছি না কেন না, ওখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন মানে প্রথমেই যে মুহূর্তে গন্ধ পেয়ে গেছে। এই যে পয়েন্টটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ইটস এ ভেরি সিরিয়াস পয়েন্ট, যে তুমি 4টে রাজ্যে এসআইআরটা তুমি যে করছো, বাংলাদেশের সীমান্ত বলছো, ঘুষপেটিয়া বলছো, তুমি রোহিঙ্গা বলছো, আরে বাবা মিজোরামে ধরা পড়েছে, সেখানে তুমি তাহলে কেন করছো না? তো আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, একটু আগেই যে কথা বলছিলাম যে এনডিএ তারা তো সরকার গঠন করতে চলেছে বিহারে, সেক্ষেত্রে নিশ্চিত আমরা এই ফলাফল আসার পরে, কিন্তু যাকে নিয়ে আলোচনা হচ্ছিল যে জনসুরাজ পার্টি অর্থাৎ প্রশান্ত কিশোর, যার স্ট্র্যাটেজি, যার বুদ্ধিমত্তা, যার বিভিন্ন রকমের ন্যারেটিভ অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে ভোট বৈতরণী পার করিয়ে দিল, কিন্তু তিনি নিজের ভোট বৈতরণী সেটাতেই পার করতে পারলেন না। আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে পিকে কিন্তু শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে পোলস্টার বা ম্যানেজার ছিলেন তা নয়। 2014 সালে নরেন্দ্র মোদীর যে ভোট হয়েছিল তার অবতীর্ণ হয়েছিলেন প্রথম মোদির অ্যাডভাইজার। তারপরে উনি এমন কোনো রাজ্য নয় যেখানে মানে কার্যত এমন হয়েছে যে যেখানে মানে জগন এবং চন্দ্রবাবু নাইডু দুজনেরই অ্যাডভাইজার হয়ে গেছেন। ক্যাপ্টেন অমরিন্দর নিয়ে গেছিল পাঞ্জাবে। তো এখানে এতগুলো মানে, এবং সেগুলো কিন্তু সাকসেস স্টোরি, পিকে এটা সাকসেস স্টোরি, মানে সোফার এই পলিটিক্যাল ম্যানেজমেন্ট, যেটা উপদেশ দেওয়া, জ্ঞান দেওয়া। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কারভাবে এই ঘটনাটা আরও প্রমাণ করলো যে উপদেষ্টা হওয়া, বিশ্লেষক হওয়া আর রাজনীতিবিদ হয়ে ভোটে জিতা, মুখ্যমন্ত্রী হওয়া, এ দুটো না আলাদা। যদি একই হতো তাহলে আমরা জার্নালিস্টরা আমরা তো তাহলে অনেক মুখ্যমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, চারদিকে, তাহলে তো স্পোর্টস জার্নালিস্টরা খেলোয়াড় হতো। আমি সচিন তেন্ডুলকার বা সৌরভ গাঙ্গুলি কিভাবে ব্যাট করছে, সানি গাভাস্কারের স্কোয়ার ক্যাটের বিশ্লেষণ হতো, কত বড় বড় সব স্পোর্টস জার্নালিস্টদের শুনতাম। সেই স্পোর্টস জার্নালিস্ট কিন্তু সানি গাভাস্কার হতে পারছে না, সে কিন্তু সেখানে গিয়ে ব্যাট ধরে সে তো সেই স্কোয়ার কাটটা তো সে তো করছে না। সুতরাং এই দুটো ডেজিগনেটেড রোল আছে। পিকের যেটা প্রথম ভুল হয়েছে যে সেটা হচ্ছে যে এই সাকসেস যেটা উনি ওনার জীবনে ওনার ক্ষেত্রে পেয়েছেন, সেইখান থেকে বেরিয়ে গিয়ে এই যে রাজনীতির একটা ইউটোপিয়া, যে আমি বিহারকে বদলে দেব, আমি একটা ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী হয়ে বিহারকে একদম আমি বদলে দেব। এবং তার প্রার্থীতেও আমরা চমক দেখেছিলাম যে ট্রান্সজেন্ডার প্রার্থী তিনি দাঁড় করিয়েছিলেন এবং নিজে কিন্তু প্রার্থী হলেন না। তখনই আমার মনে হয়েছিল যে তার মানে ও তো পোলস্টার এবং ও তো নিজের সমস্ত মানে যাকে বলে হিন্দিতে বলে জমিনি হাকিকত, তাহলে অন্তত নিজের রিস্কটা নেয়নি। এবং প্রার্থী বাছাইটা নিয়েও খুব গোলমাল হয়েছিল পিকের, কেননা যারা বিজেপি থেকে ডিসগ্র্যান্টেড অনেক লোক যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাদের প্রার্থী করা নিয়ে সেগুলো নিয়েও অনেক স্টোরি ফরি হয়েছিল। এবং তখন বলা পিকেকে এইসব প্রশ্ন করতে গিয়ে এবং পিকে মেজাজ হারিয়ে ফেলেছিল। একবার একটা বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিকের সাথে পাটনায় রীতিমতো ধস্তাধস্তি মারামারির ঘটনা ঘটেছিল, খুব খারাপ ব্যবহার করেছিল। এগুলো দেখে বডি ল্যাঙ্গুয়েজ এবং আমার মনে হচ্ছিল যে পিকে কিন্তু এরকমভাবে মেজাজ হারানোর লোক তো নয়। তাহলে পিকের যে এই যে বলা হচ্ছে বিরাট ভোট কাটুয়া হয়ে যাবে, যেটা আশিসদা বলছিল যে 10টা থেকে 100 এরকম একটা রেঞ্জে, তো ন্যূনতম 10টা ভেবেছিল যে হবে, কিন্তু কিছুই হলো না, লবডঙ্কা হলো। কিন্তু ভোট কেটেছে কি কেউ কেউ আমাকে বলছে, এটা না দেখে আমি বিশ্লেষণটাতে করতে পারছি না, যে কোন কোন আসনে মানে নীতিশ কুমারের বিরোধিতা করে
আসলে কিন্তু বিজেপিরই লাভ করেছে পিকে। বহু জায়গায় তারা কিন্তু অ্যাকচুয়ালি ভোটটা কেটেছে কিন্তু তেজস্বী আর কংগ্রেসের। এখন সেই কতটা ভোট কেটেছে, কিভাবে কেটেছে, যেরকম মিম ভোট কেটেছে এবং সেখানে মুসলিম ভোট কেটেছে, মানে সেটা কিন্তু বিজেপির লাভ হয়েছে। সুতরাং একদিকে যেরকম ওবিসি এবং আরও অতি পিছড়ে বর্গের যে ভোট ব্যাংকটা, সেটা যাদব এবং মুসলিম ভোটের থেকে বেশি, সেই ভোটটাকে বিজেপি শুধু অক্ষত রাখতে পেরেছে তাই নয়, যে ভোটের আসন বিজেপি পাচ্ছে, এনডিএ পাচ্ছে, তাতে যেভাবে সুইপ করছে তাতে কিন্তু এটা বোঝা যাচ্ছে, এক্সিট পোলের থেকেও বেশি হয়ে গেছে আসন, তাতে বোঝা যাচ্ছে যে যাদব মুসলিম ভোটেও কিন্তু ভাঙন হয়েছে। এবং এটা কিন্তু প্রথম আমি দেখছি যে তেজস্বী যাদব সে ট্রেল করছে। এবং আমি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবকে বারবার পাঠাচ্ছিল বিজেপি ওখানে যাদবদের ওখানে ভোট করতে। তার মানে কি, তার মানে বিজেপির দিক থেকেও কিন্তু যাদব ভোট কাটার সব রকম চেষ্টা কিন্তু ছিল। আপাতত এটা বোঝা যাচ্ছে যে আখেরে লাভ হয়েছে তাহলে এক্ষেত্রে এনডিএ শিবিরের নীতিশ কুমারের দলের, এটাই বলতে চাইছেন? হ্যাঁ, আখেরে কিন্তু লাভটা নীতিশ কুমারের হয়েছে। তার কারণ যাদব ভোট যে লাস্ট ভোটের সময়ও দেখেছিলাম যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, কিন্তু তেজস্বীর ভোট ব্যাংকটা অনেক বেশি। অর্থাৎ তেজস্বী আর নীতিশ যদি এক হয় তাহলে গভর্নমেন্ট হয়ে যায়। মানে তেজস্বীর ভোট ব্যাংকটা অটুট ছিল কিন্তু ক্ষমতায় আসতে পারেনি, কারণ আসন সংখ্যাটাতে সে হেরে গেছে। এবারে কিন্তু সেই বিশ্লেষণ হবে না। এবারে কিন্তু এই প্রথমবারের জন্য কেননা অনেক যাদব এরিয়াগুলো দেখা যাচ্ছে, সেই যাদব এরিয়াগুলোতে কিন্তু যাদবরা জিততে পারেনি। তাই এটা কেন হবে? তার মানে একদিকে যেরকম নীতিশ এবং নীতিশের নিজস্ব কুর্মী ভোট ব্যাংক কিন্তু খুব কম, কিন্তু ওবিসি এবং সব ভোটটা বেশি। কিন্তু এখানে একটা নতুন ফেনোমেনন হলো যাদব ভোট অটুট থাকলো না। একেবারে আরজেডি এবং কংগ্রেস দুজনারই আসন সংখ্যা অনেকটাই কমে গিয়েছে গত বছরের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে। আমি এই বিষয়টা নিয়ে একটু আসবো। জয়ন্তদা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক। জয়ন্তদা, 2020 সালে আমি দেখেছিলাম যে আরজেডি 75টা আসন পেয়েছিল, কংগ্রেস পেয়েছিল 19টা আসন, এবং সেক্ষেত্রে এবছরের এই যে নির্বাচন, সেখানে আরজেডি এখন 27টা, কংগ্রেস 4টে। আমরা দেখলাম যে রাহুল গান্ধী তিনি গেলেন বিভিন্ন জায়গাতে গিয়ে জনসংযোগ করলেন, সাঁতার কাটলেন, মাছ ধরলেন, কিন্তু এই সব কিছু কোনোই কাজে দিল না। এত খারাপ ফলাফল কেন কংগ্রেসের হলো? এখানে একটা কথা প্রথমেই বলতে হবে, যে প্রশ্নটা তোলা উচিত, এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকেই সরাসরি এই প্রশ্ন করার সুযোগ থাকলে আমি তাকেই করতাম, যে হাইড্রোজেন বোমের কি হলো? এই যে ভোট চুরি বলে একটা হাইড্রোজেন বোম নিজেই বলছে যে আমি বিস্ফোরণ ঘটাচ্ছি, এবং সেই সমস্ত ভোট চুরির অভিযোগগুলো তুলে, তাহলে মানুষ তারা রাহুল গান্ধীর তোলা ভোট চুরির যে অভিযোগ, যেটা এসআইআর এর ক্ষেত্রে উনি বললেন, সেটা বিহারে অন্তত তারা বিশ্বাস করলো না বা গ্রহণ করলো না। কেন করলো না? তার কারণ মেজরিটি অব দ্য বিহার পিপল, বিহারের সংখ্যাগরিষ্ঠ মানুষ, তারা নরেন্দ্র মোদীর মোদি গ্যারান্টিটাতে বিশ্বাস করছে, কিন্তু রাহুল গান্ধীকে এখনো নন সিরিয়াস অ্যামেচারিস্ট একজন রাজনীতিবিদ হিসেবে তারা পরিগণিত হচ্ছে। এই জায়গাটাকে কিন্তু বুঝতে হবে। তার কারণ রাহুল গান্ধী সিরিয়াসলি গোটা অপোজিশনকেও কিন্তু বিহারের নির্বাচনে নামাননি। আজকে ইন্ডিয়া জোটের মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু রাহুল গান্ধী ফোন করে একবারও বলেননি যে আপনি পাটনায় আসুন। স্ট্যালিনও যায়নি। আজকে গোটা অপোজিশনের, কেন কংগ্রেস তুমি দুর্বল, এটা স্বীকার করতে হবে। রাহুল গান্ধী কি করলেন? রাহুল গান্ধী, তেজস্বী যাদব রাহুল গান্ধীকে বললেন যে তুমি প্রধানমন্ত্রীর প্রার্থী বলে ঘোষণা করলো। কোথায় 2029, কোথায় প্রধানমন্ত্রিত্ব? তেজস্বী যাদব ঘোষণা করে বসলো। কেন ঘোষণা করলো সেটাও একটা আমি মনে করি ভুল স্ট্র্যাটেজি, কারণ ইন্ডিয়া জোটে কোনো আলোচনা না করে একটা গুরুত্বপূর্ণ শরিক সে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী বিহার নির্বাচনের সময় ঘোষণা করছে, ভেরি ফানি। দ্বিতীয়ত, রাহুল গান্ধী তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীর প্রার্থী ঘোষণা করে দিল, এবং আসন তেজস্বী বলল যে কংগ্রেস বেশি আসন গতবারে নিয়েছিল,
তাতে তুমি যেরকমটা বললে যে আসন সংখ্যা কার কত হয়েছিল, সুতরাং এবারে তেজস্বী যাদব বেশি আসন নেবে, যাতে বেশি মানে আসন তেজস্বী যাদব পেলে গভর্নমেন্ট করা সোজা হবে, কারণ কংগ্রেস ওখানে একেবারে অবক্ষয়ের শিকার। সুতরাং সেটাও রাহুল গান্ধী মেনে নিল, এবং রাহুল গান্ধী মাছ ধরেছে, রাহুল গান্ধী অনেক রকমের জলে ডাইভ দিয়েছে, পুকুরে। কিন্তু রাহুল গান্ধী যেদিন ইলেকশন কমিশন যেদিনকে এসআইআর নিয়ে প্রেস কনফারেন্স করলো, প্রথম প্রেস কনফারেন্স, সেদিন তিনি বিদেশে ছিলেন। তাহলে এইগুলো তার ওখানে অমিত মালভিয়ার মতো প্রচারের যারা কুশলী যারা বসে আছে, তারা তো তাদের কাজ করবে, তাদেরকে তো গালিগালাজ করে কোনো লাভ নেই। মানে বিজেপি তো বিজেপির কাজ করবে, রাহুল গান্ধী যে এটা করছে তার প্রচার যদি 10 করে তো 100 বিজেপি প্রচার করবে, সেটা তো বিজেপির রণকৌশল। কিন্তু সেই ফাঁদে, বিজেপির কৌশলগত ফাঁদে পা দিয়ে রাহুল গান্ধী বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। আমি তো অবাক হয়ে যাচ্ছিলাম, আমি ভাবছিলাম এটা কি হচ্ছে। মানে আমি এসআইআর এর বিরোধিতা করছি, ইলেকশন কমিশনে কমপ্লেন জানাচ্ছি না, আমি ভোপালে গিয়ে প্রেস কনফারেন্স করছি। মধ্যপ্রদেশে যখন আমার নির্বাচনটা হচ্ছে বিহারে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা কখনো করতেনই না, তিনি ব্লকে ব্লকে যেতেন। আমার সংগঠন নেই, ঠিক আছে, 10টা লোক আসবে, 100টা আসবে না, ঠিক আছে, বি দ্যাট অ্যাজ ইট মে, আমি যাব। এই যে জোশটা না, এই জোশটা পশ্চিমবঙ্গে তো বিজেপি নেই, কোনো সংগঠন নেই, কিন্তু ওদের জোশের কোনো অভাব নেই। কিন্তু বিরোধী দল মানে বিহারে কংগ্রেস এবং তেজস্বী, মাঝখান থেকে কি হলো, যারা যারা শরিক ছিল, দীপঙ্কর ভট্টাচার্যের যে আসন সংখ্যা ছিল এমএলএদের, নকশালদের, ওখানে ওরা অত ভালো কাজ করে, গ্রামের গরিব মানুষদের হয়ে কাজ করে শুধুমাত্র। এবং আরেকটা জিনিস অভিক আমি বলবো, যেটা আমার একটা জিনিস মনে হচ্ছে, যে বিরোধী দল তেজস্বী, অ্যান্টি ইনকম্বেন্সি হওয়া উচিত নীতিশের বিরুদ্ধে, জঙ্গলরাজ কবে হয়ে গেছে এবার এখনকার জেনারেশন দেখেনি। এবং সেটাও কিন্তু বিজেপি কিরম কৌশলগতভাবে, নরেন্দ্র মোদী প্রত্যেকটা সভায় বলতো জঙ্গলরাজের গল্প, যেন ওই সেই সোলের মানে গব্বর সিং আ যায়গা, হ্যাঁ, রাত্রিবেলা বাচ্চে সো যাও, নেই তো গব্বর সিং আ যায়গা। তো সেই জঙ্গলরাজের কাহিনী শোনাতো, আর বলতো আজকের প্রজন্মের ছেলেমেয়েরা তারা জানে না জঙ্গলরাজ। বাবা মাদের বলছি, ঠাকুমা ঠাকুরদাদের বলছি, তোমরা একটু বলো যে তারা কি করেছিল বিহারে। টিএন সেশনের কথা মানে মনে করিয়ে দিয়ে, যে সেশন তখন লালুর বিরুদ্ধে কি করেছিল। এবং সেগুলো, ওই যে ঘটনাগুলো, কত নবীন প্রজন্মের ভোটার হয়েছে এবারে বিহারে, তারা তো ভোট দিল, তারা তো মানে জঙ্গলরাজ তারা দেখেনি, কিন্তু তারা কিন্তু ভোটটা দিল নীতিশ কুমার আর বিজেপিকে। তার মানে কোথাও একটা অল ইন্ডিয়া পলিটিক্সের নরেন্দ্র মোদী এখনো একটা ব্র্যান্ড ইকুইটি। রাজ্য স্তরে পশ্চিমবঙ্গে যেন বিজেপি রাজ্য নেতার একটা কোনো ছবি নেই, ওখানে তো বিহারে তো বিজেপির নেতাদের অভাব নেই। এবং নীতিশ কুমার তো যেটাকে বলেছে যে টাইগার আমি জিন্দা হ্যাঁ, তো ওরা, আচ্ছা বিজেপি কিন্তু নীতিশকে সরালো না, নীতিশকে ড্রপ করলো না। এবং নীতিশকে কিছুটা মানে মাঝখানে এরকম হয়েছিল যে বিজেপি নীতিশের নামটা ঘোষণা করছে না, কিন্তু সেখানে নীতিশ যখন একটু নড়াচড়া শুরু করলো, বিজেপিও ট্যাকটিক্যালি কি করলো, নীতিশকেই রাখলো। আবার নীতিশ যদি লালুর দিকে চলে যায় সেই আশঙ্কাটাও বিজেপির ছিল, যে কারণে ললন সিং কিংবা সঞ্জয় ঝার মতো জেডিইউর সংসদ সদস্যদেরকে বিজেপি ঘনিষ্ঠ জেডিইউর সাংসদ, তারা বলেছিল যে তুমি যদি লালুর সঙ্গে যাও ভোটের সময়, তাহলে আমরা জেডিইউ স্প্লিট করে বিজেপিতে চলে যাব। তার ফলে নীতিশও সেটা পারেনি করতে। তখন তেজস্বী যাদবের থেকেও প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা ভোটে জিতলে সেক্ষেত্রে এই টাকা তারা দেবেন মহিলাদেরকে। আমি এই সমস্ত বিষয়টা সরে রাখলাম, কিন্তু কোথাও গিয়ে কি এই প্রতিশ্রুতির পরেও মহাগঠবন্ধন তাদের যে নিজেদের শরিকদের মধ্যে মতানৈক্য, সেই মতানৈক্যই কি বিশ্বাসযোগ্যতা তৈরি করতে পারলো না বিহারের মানুষের কাছে? একেবারে আমি অভিক তোমার সঙ্গে একমত। প্রথমত নীতিশ কুমার ঠিক ভোটের আগে যে ঘোষণাটা করে বসলো, এবং ওইরকমভাবে 10,000 টাকা, আর সঙ্গে সঙ্গে আবার তেজস্বী এবং রাহুলের দিক থেকেও মানে ওদের জোটের দিক থেকেও আশ্বাস, এবং আনকন্ডিশনাল টাকা দেওয়ার শর্ত, মানে নিঃশর্তে টাকা দেওয়া এবং সকলকে দেওয়া। কিন্তু আমাকে একজন খুব ভালো মানে এক বিজেপি নেতা দিল্লিতে বলছি তখন ভোটের আগে বলছিল নীতিশেরটা কাজ করবে আর বিরোধীদেরটা কাজ করবে না। কেন? তখন ও হিন্দিতে বলছে পয়সা মিল জানা और पैसा मिलने का उम्मीद दोनों में बहुत फर्क होता है।
आपको अगर कोई हाथ में दे दिया 500 रुपया তো তুমি পেয়ে গেছো। এবং এখন তো এটা খোলাখুলি হচ্ছে না, এই পপুলিজমটা, এটা তো নতুন কিছু নয়, এখন সবাই করছে। এবং আগে সেই লুকিয়ে চুরিয়ে কোথায় একটা মদের বোতল, কোথাও কিছু টাকা আগের দিন, ভোটের আগের দিন রাত্রিবেলা বস্তিতে গিয়ে বিলি হচ্ছে লুকিয়ে চুরিয়ে, ইলেকশন কমিশন যাতে না ধরে। এখন তো সেটা নয়, এখন তো সরকার আনুষ্ঠানিকভাবে ভোটের আগে 10,000 টাকা। এখন এটার একটা ইম্প্যাক্ট যেমন আছে, যেটা তুমি প্রথম পয়েন্ট বললে, দ্বিতীয়ত বিরোধীরা সেটাকে যে মোকাবিলা করবে, প্রচারটাকে মানুষের কাছে যে বোঝাবে, তারা যদি ঐক্যবদ্ধ না হয়, আমি তো মনে করি প্রথম ব্লান্ডার হচ্ছে ইন্ডিয়া জোটকে মাঠে না নামানো। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, মমতা কিন্তু সে যে কোনো একটা ব্রিগেডেও সভা করলে কোথা থেকে, কাশ্মীর থেকে, মানে পারলে মানে সবাইকে আমন্ত্রণ জানায় যে আমি আমার প্ল্যাটফর্মটাকে একটা অল ইন্ডিয়া, একটা অপোজিশন ইউনিটি, একটা প্ল্যাটফর্ম। তার মানে কি মমতা পশ্চিমবঙ্গে নবান্নে স্ট্যালিন আর একে ডাকছে তা নয়, কিন্তু এই যে প্রজেকশনটা না, একটা জোটের প্রজেকশন দরকার হয়। এটা শুধু তেজস্বীকে দিয়ে, এমনকি কংগ্রেসও দুর্বল, সুতরাং কংগ্রেসকে দিয়ে হচ্ছিল না। তো একটা যদি এক্সপেকটেশন মানুষের মধ্যে, যদি একটা প্রত্যাশা যে আগামী দিনে দিল্লিতেও আমরা আসবো, চলো বিজেপিকে হাটাও। মমতা তো শাসক দলের মুখ্যমন্ত্রী, এখানে বিজেপি হটাও রাজনীতিটা তো একটা বিরোধী দলের মতো দিল্লি বিরোধী রাজনীতি করে। এই দিল্লি বিরোধী রাজনীতিটা আমি তেজস্বী যাদবের মধ্যে কিন্তু বিহার নির্বাচনে সেভাবে দেখতে পাইনি। সবটাই নীতিশ বিরোধী, সবটাই রাজ্য সরকারের অ্যান্টি ইনকমবেন্সি। গোটা জিনিসটাকে একটা বিজেপি তো একটা সর্বভারতীয় দল, বিজেপি তো শুধু বিহারের দল নয়, এবং জেডিইউ যাই হোক, জেডিইউটা কোনো ফ্যাক্টর নয়, মূল লড়াইটা কিন্তু বিজেপির সঙ্গে ছিল। তো সেটা একটা বড় পার্টি, মতাদর্শগত পার্টি, কৌশলগতভাবে পার্টি, সেখানে মিমকে কাজে লাগাচ্ছে, মায়াবতীকে বহুজন সমাজ পার্টির পর্যন্ত প্রার্থী দিয়েছে, তার সাধন আছে, তার রাজকোষ আছে। তা এত একটা মস্ত বড় দল, তার মোকাবিলা করছি আমি একা একা, মানে আমার এত ওভার কনফিডেন্স যে আমি লালুর ছেলে, আমি যাদব আর মুসলমানরা কোথায় যাবে, এই যে অহংকার, এই যে অনৈক্যের চোরা বালিতে ডুবে যাওয়া, এটার জন্য আজকে এই খেসারতটা দিতে হচ্ছে। তা না হলে এই আসন সংখ্যা হয়, যেটা গতবারে যে আসন সংখ্যা তার থেকেও এতটা কমে যাওয়া। মাঝখান থেকে অন্য শরিকরা, দীপঙ্কর ভট্টাচার্য বা সিপিআই বা সিপিএমরাও তার খেসারত দিল। তাদের অ্যান্টি ইনকমবেন্সি কি আছে? তাদের লোকাল এমএলএদের অ্যান্টি ইনকমবেন্সি থাকতে পারে, কিন্তু পার্টিগতভাবে তো তারা এখানে শাসক দল ছিল না। সুতরাং আমার মনে হয় যে বিজেপির কাছ থেকে এই শিক্ষাটা বিরোধীদের নেওয়া উচিত, গোটা সর্বভারতীয় ক্ষেত্রে, যে ওরা না ভোটে হেরে যাওয়ার পরের দিন থেকেই স্ট্র্যাটেজি শুরু করে দেয়। হেরে গেছে, আমি সবসময় বলি, আইএএস পরীক্ষা দেয় যারা, তারা না প্রথমবারে না চান্স পেলে পরের দিন থেকে ভালো ছাত্র সে আবার শুরু করে দেয়, হয়তো একদিনের একটা ছুটি নিয়ে পরের দিন থেকে আবার পড়তে শুরু করে দেয়, করতে করতে 3বারের বারে 4বারের বারে আইএএস হয়। এটা তো বিহারেওই হয়, সব থেকে বেশি আইএএস অফিসার। কিন্তু এই শিক্ষাটা বিরোধী নেতারা, তারা এত অ্যামেচারিস্ট, হতাশ হয়ে গিয়ে বিদেশে চলে যায়। আর নরেন্দ্র মোদী সেখানে রোজ যেতে শুরু করে, সেখানে সে দেশের প্রধানমন্ত্রী হয়। এখন উল্টে রাগ করে বলছে যে পঞ্চায়েত নির্বাচনেও কি তোমরা প্রধানমন্ত্রীকে কাজে লাগাবে? তো কথাটা হচ্ছে যে যদি প্রধানমন্ত্রী সিরিয়াসলি প্রত্যেকটা ভোটে সে যদি নিজেকে ব্যবহার করে, তারও একটা নিশ্চয়ই মার্জিনাল ইউটিলিটি হবে, একটা সময় আসবে তখন হয়তো সেই নরেন্দ্র মোদীর সেই ব্র্যান্ড ইকুইটিটা থাকবে না। কিন্তু এটা তো অস্বীকার করে উপায় নেই। মমতা যেরকম একটা ব্র্যান্ড, সর্বভারতীয় ক্ষেত্রে মমতার মতো সর্বভারতীয় ক্ষেত্রে নরেন্দ্র মোদী একটা এত বড় ব্র্যান্ড, যেটাকে ওরা বিহারে কাজে লাগিয়ে সাকসেস কিন্তু পেল। কোথাও গিয়ে ধারে কাছেও ঘেঁচতে পারলো না এনডিএর কোন ফ্যাক্টরগুলো এক্ষেত্রে কাজে দিল তাদের জন্য, যেখানে নীতিশ কুমার এবং মোদির ওপরই ভরসা রাখলেন বিহারের মানুষজন? প্রথম কথা হচ্ছে যে কোনো ভোটে, যে কোনো একটা নির্বাচনে জয় বা পরাজয়, সেটা না শুধুমাত্র একটা কারণে মানে জয়টা হয়েছে বা পরাজয়টা হয়েছে এমন নয়। মানে আমি সবসময় উদাহরণ দিয়ে বলি যে যেরকম খাওয়ার সময় আমরা ওই বুফেতে খেতে যাই, সেটা যেরকম 10 রকমের খাবার থাকে, তো সেখানে বিরিয়ানিও আছে, ভাতও আছে, লুচিও আছে, তোমার যেটা ইচ্ছে তুমি খাবে, শশার স্যালাডও আছে।
এখন এই রকম যেরকম অনেক রকমের খাবার নিয়ে একটা বুফে সিস্টেম, নির্বাচনী এই যে নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ জোটের এই যে বিরাট একটা সাফল্য, কিঞ্চিত অপ্রত্যাশিত, মানে জিতবে এটা এক্সিট পোল বলেছে, কিন্তু যেভাবে জিতেছে, যে আসনে জিতেছে, সেটা তো এক্সিট পোলকেও ছাড়িয়ে গেছে। তো এই যে অপ্রত্যাশিত জয়, এটা শুধুমাত্র একটা কারণে, অর্থাৎ এটা শুধুমাত্র SIR এর জন্যে হয়েছে, এটা শুধুমাত্র 10,000 টাকা দেওয়ার জন্যে হয়েছে, এটা শুধুমাত্র হিন্দুত্বর জন্য হয়েছে, এটা শুধু অ্যান্টি মুসলিম ঘুষপেটিয়া অনুপ্রবেশকারীদের প্রচারের জন্য হয়েছে, এটা শুধুমাত্র দিল্লি বোমা বিস্ফোরণের পর ভোটের শেষ দিনে ভয়াবহ অ্যান্টি পাকিস্তান প্রচারের জন্য হয়েছে। যে জঙ্গি করেছে তার মা বিহারে আছে এবং সেই তার কানেকশান নিয়ে সমস্ত মিডিয়া চলে গেছে সেই বিহারে পৌঁছে গিয়ে দিল্লি ব্লাস্টের সাথে বিহারের কানেক্টিভিটি তৈরি করে পাক সন্ত্রাসের বিরুদ্ধে প্রচারের জন্য হয়েছে। এগুলো কোনো একটা কারণে হয়েছে, এটা শুধুমাত্র যাদব ভোটটাকে ভেঙে দেওয়ার জন্য হয়েছে, এটা শুধুমাত্র মিম তাকে ব্যবহার করে মুসলমান ভোটটাকে ভাঙার জন্য হয়েছে, এটা শুধুমাত্র জঙ্গল রাজের স্মৃতিটাকে উস্কে দিয়ে নতুন জেনারেশনের কাছেও লালুর জঙ্গল রাজের ভয়াবহতা বোঝানোর সাফল্য সেটার জন্য হয়েছে, এটা শুধুমাত্র বিপুল অর্থ ব্যয় করে বিজেপি সাধারণ মানুষের কাছে পৌঁছানো, তার যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের জন্য তার খরচা আছে, সোশ্যাল মিডিয়াতে কত টাকা ইনভেস্ট করা হয়েছে। এই এতগুলো যে আমি কারণ বললাম, এর মধ্যে কোনো একটা কারণের জন্য বিজেপি জিতেছে তা নয়। এবং নরেন্দ্র মোদীর গ্যারান্টি আছে, মোদি গ্যারান্টি আছে, মোদি পরিশ্রমটা কেমন করেছেন সেটাও তো আমাদের মাথায় রাখতে হবে। এবং সুতরাং আমি যদি বিজেপি অপারেশন সিঁদুরের সাফল্যের কথাও বারবার বলা হয়েছে, অপারেশন সিঁদুরের কথা বলা হয়েছে, রাজনাথ সিংকে পাঠিয়ে ডিফেন্স মিনিস্টার, তুমি ঠিকই বলেছো, অপারেশন সিঁদুরের কথা রাজনাথ পর্যন্ত বলেছে। আচ্ছা, জাতপাতের ব্যাপারে কোথায় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, সে যাদব বলে তাকে ওখানে পাঠিয়ে যাদব বোর্ড ভাঙার কাজে লাগানো হয়েছে। তো এই যে আমি যেটা বলতে চাইছি যে বিজেপি, আমি বিজেপির বিরোধিতা করতে পারি, একটা অন্ধ বিরোধিতা আমার মধ্যে যদি থাকেও, আমি যদি অ্যান্টি বিজেপি হই, তাহলেও কিন্তু ডেভিলকে তার অংশীদারিত্বটা তো দিতে হয়, শয়তানকে, এটা তো একটা ইংরাজি প্রবাদ। তো আমি যখন দেখতে পাচ্ছি যে এইগুলো বিজেপি করছে, বিজেপি বিহারকে একটা ল্যাবরেটরিতে পরিণত করেছে, এবং বিজেপি কিন্তু ওই শেষ দিনে পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হওয়ার মতো ছাত্র নয়, সে অনেক দিন থেকে শর্ট টার্ম স্ট্র্যাটেজি, লং টার্ম স্ট্র্যাটেজি, প্যানেল তৈরি করে, মিডিয়ার ম্যানেজমেন্ট এবং ডিভিশন অফ লেবার আছে, অনেক বেশি কোঅর্ডিনেটেড একটা প্ল্যান অফ অ্যাকশন আছে। নরেন্দ্র মোদী, আমি সবাই তো বলছে নরেন্দ্র মোদী জিতেছে, নরেন্দ্র মোদী জিতেছে, নরেন্দ্র মোদীকে ব্যবহার করা হয়েছে, মানছি, কিন্তু শুধু নরেন্দ্র মোদীকে তো ব্যবহার করা নয়, নরেন্দ্র মোদীকে তো পশ্চিমবঙ্গ তারা ব্যবহার করতে চায়, কিন্তু নরেন্দ্র মোদী খাবারটা ট্রেতে করে সাজিয়ে দিলেও সেই ট্রেটা কাউকে বয়ে নিয়ে গিয়ে জেলায় জেলায় ব্লকে ব্লকে পৌঁছে দেওয়ার জন্য তার একটা সাংগঠনিক শক্তি লাগে, যেটা পশ্চিমবঙ্গে নেই, কিন্তু সেটা বিহারে কিন্তু আছে। এবং সেখানে কিন্তু RSS এবং বিজেপি কোঅর্ডিনেটেড হয়েছে, সেখানে প্রত্যেকটা ব্লকে একটা করে বিজেপির নেতা, একটা করে RSS কর্মী, মানে একটা বিজেপির নেতা তো 4টে RSS কর্মী করে একটা টিম তৈরি করা হয়েছে। মানে এটা অদ্ভুত, আমি নিজে গিয়ে দেখেছি যে একটা অদ্ভুত পিরামিডাল স্ট্রাকচার এখানে কিভাবে কাজ করছে, এবং তারা রিপোর্ট দেয়, এবং সেখানে রিপোর্টটা যে একদম মোদি আর অমিত শাহকে দিচ্ছে তা নয়, তারা ওখানকার লোকাল মানে যে দায়িত্বপ্রাপ্ত তার কাছে গিয়ে পৌঁছচ্ছে। মানে এটা একটা সময় না কমিউনিস্ট পার্টিতে ছিল, একটা সময় CPM আমি দেখেছি ওরা ফিডব্যাক মেকানিজম, হ্যাঁ, ওরা বলতো চেক আপ, মানে ওই সমস্ত রিপোর্ট দিত। এই সিস্টেমটা CPMও তো মানে গোল্লায় গেল মাস পার্টি হতে গিয়ে। তো ওদের বিজেপি এখনো একটা পৃথিবীর বৃহত্তম দল, সদস্য সংখ্যায় কিন্তু এগুলো তো হার্ড ফ্যাক্ট।
আমি বিজেপির বিরুদ্ধে, আমি বিজেপি সাম্প্রদায়িকতার রাজনীতিটাকে সমালোচনা করতে পারি, কিন্তু তাদের এই যে উত্থানটা, 1925 সালে আরএসএস এর জন্ম হয়েছিল, 1925 সালে কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল। আজকে কমিউনিস্ট পার্টি গোটা দেশে তার প্রভাব প্রতিপত্তি কোথায়, আর আরএসএস তথা সংঘ পরিবার 1925 সালে তাদেরও জন্ম, দুই ভাই তো, তাদের আজকে কোথায় স্ট্রেংথ? সুতরাং এ তো মানে সেই দিওয়ারের মতো না যে আমি 25 বছর হয়ে গেছে, দেখো তুমি কোথায় আমি কোথায়। তো এখন বিজেপির এই যে সাকসেসটা, এর ময়না তদন্ত এখনো করে, অন্তত এখন তো অনেকগুলো ভোট আছে, তামিলনাড়ু আছে, আসাম আছে, পশ্চিমবঙ্গ আছে, 2029-এর লোকসভা আছে, তো এই যে গুজরাট আছে, রাজস্থান আছে, এই যে সব ভোটগুলো একের পর এক আসবে একটা মিছিলের মতো, তো সেইগুলোর জন্য এখনো আমি বলবো মানে বেটার লেট দ্যান নেভার, এখনো কিন্তু অপোজিশন চাইলে করতে পারে। আমি আলোচনায় আসবো, সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত, তার কাছে একটা স্পষ্ট প্রশ্ন। আমরা ভেবেছিলাম যে ভোট কুশলী প্রশান্ত কিশোর, তার দল যে এবারে প্রথমবারের জন্য লড়ছে, তারা হয়তো অনেকটা বেশি, জনসুরাজ পার্টি হয়তো অনেকটা বেশি ভোট কাটের হিসেবে একটা ভালো রেজাল্ট করতে পারে এবং একটা লড়াই দিতে পারে, কিন্তু জনসুরাজ পার্টির যে এবারের এতটা খারাপ রেজাল্ট এখন শূন্যে এসে ঠেকেছে, এই নিয়ে আপনার কি মত? কোথায় গলদ ছিল? হ্যাঁ, মানে পিকের এটা বোঝা উচিত যে পোলস্টার হওয়া বা রাজনৈতিক বিশ্লেষক হওয়া বা একটা রাজনৈতিক উপদেষ্টা হওয়া মানে কিন্তু সফল রাজনীতিবিদ হয়ে যাওয়া নয়। 2014 সালে পিকে যাত্রাপথ শুরু করেছিল নরেন্দ্র মোদীকে উপদেশ দিয়ে। নরেন্দ্র মোদী ওয়াজ দ্য ক্লায়েন্ট অফ পিকে। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছে, পিকে তো প্রধানমন্ত্রী হয়নি। তাহলে তাই যদি হতো, তাহলে আমরা জার্নালিস্টরা, আমরা রাজনৈতিক বিশ্লেষণ করছি, আমরা কত জ্ঞান দিচ্ছি, তাই বলে কি আমি রাজনীতিবিদ হয়ে যাচ্ছি? তাহলে তো যারা ফুটবলের ওই সমস্ত ধারাভাষ্য দিত, আমরা সব রেডিওতে তখন শুনতাম, তারা ফুটবলার হতো। তাহলে তো সুনীল গাভাস্কারের স্কোয়ার কাট নিয়ে যে ক্রিকেট জার্নালিস্ট, সুনীল গাভাস্কার কীরকম স্কোয়ার কাট দেয় সেটা নিয়ে লিখেছে, তাহলে সে তো সুনীল গাভাস্কার হতো। সুনীল গাভাস্কার একটা ক্রীড়া সাংবাদিক তো ক্রীড়া খেলোয়াড় হয়ে যায় না, একটা পলিটিক্যাল জার্নালিস্ট তো পলিটিশিয়ান হয়ে যায় না। পোলস্টার সে তো সার্ভে করছে, সে তো বিশ্লেষণ করছে, কি করলে ভালো হয় সে বলছে। আমরা খেলা দেখতে দেখতেও বলি, আরে বলটা পাস দে না। তো আমি বলটা পাস দে না বলে জ্ঞান দিতে পারি, কিন্তু আমি তো ওখানে গিয়ে খেলছি না। তো পিকের এই জিনিসটা হয়েছে কি, এত সফলতা পেয়েছে তার নিজের ফিল্ডে, মোদি থেকে মমতা, ক্যাপ্টেন অমরিন্দর পাঞ্জাব নির্বাচনে নিয়ে চলে গেল। আমি মনে আছে অন্ধ্রপ্রদেশে এমন অবস্থা যে জগনও ওকে ক্লায়েন্ট করছে, চন্দ্রবাবুরও ক্লায়েন্ট। আমি বললাম যে দুজনেরই ক্লায়েন্ট, দুজন বিরুদ্ধে দল, অথচ তো পিকে তখন বলছে যে আমি তো প্রফেশনাল। তো প্রফেশনাল একটা পোলস্টারের যে সাফল্য, তাতে তার প্রচুর অর্থাগম হয়েছে, টাকা পয়সা হয়েছে, কিন্তু তাই বলে আমি একটা ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী বিহারে আমি একটা পুরো বদলে দেবো, এটা একটা ইউটোপিয়াতে ও ভুগেছে। আমি জানি না, সিটগুলো অ্যানালিসিস করলে তুমি তো অনেকটা করেছো, তুমি বড় উল্টা আমায় বলতে পারবে যে পিকে ভোট কাটুয়া হিসেবেও কোনো ভোট কারোর কেটেছে কিনা। আমাকে কেউ বলছিল, এই SMS করে টেক্সট করে বলছিল যে কিছু কিছু আসনে নাকি পিকে নীতিশ কুমারের ভোট নয়, আসলে উল্টে তেজস্বী যাদবদের যে ভোট, ওবিসি ভোট, তারপরে অন্যান্য যে সমস্ত ভোট, সেগুলো কেটেছে। নবীন প্রজন্ম তারা যে ভোটটা দিয়েছে সেখানে, সুতরাং ওগুলো তো আরও অনেক বেশি গভীরে গিয়ে সিট ধরে আলোচনা করতে হবে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার যে পিকে একটা মিজারেবল একটা পরিণতি, বোধহয় পিকে কিছুটা বুঝতে পারছিল। তার দুটো কারণ জানো তো, আমি বলছি তোমাকে। একবার একটা বৈদ্যুতিন চ্যানেলের এক সাংবাদিকের সাথে, অল ইন্ডিয়া চ্যানেল, পাটনাতে না খুব দুর্ব্যবহার করলো, মানে মারধর করতে গেছে। এখন এইটা তো পিকে সচরাচর, আমি পিকেকে ব্যক্তিগতভাবে চিনি, অত্যন্ত ভদ্র এবং কখনো কারোর সাথে মারধর করে মানে রেগে যাওয়া, আর মিডিয়ার সাথে তো নয়, হি ওয়াজ ভেরি মিডিয়া ফ্রেন্ডলি, মিডিয়া কতকে সাপোর্ট করে। তো ওর এই ইরিটেশন বা রেগে যাওয়া দেখে আমার মনে হলো যে এইটা তখনই হয় যখন একটুখানি ওই বিনাশকালে হয় আর কি, তখন এরকম একটা বিপরীত বুদ্ধি আসে। আর একটা হচ্ছে যে ও নিজে ক্যান্ডিডেট হলো না,
প্রথমে বলেছিল লড়বো, তারপরে ক্যান্ডিডেট হলো না, তারপরেও বললো যে আমি 10টা থেকে 100টা আসন পাবো, তারপরে বললো যে আমি যদি না পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো, ইত্যাদি ইত্যাদি। এই যে একটা ওভার ড্রামাটাইজ করা, অথচ নিজে ক্যান্ডিডেট না হওয়া, আর যে ক্যান্ডিডেট যে সিলেকশন করতেও হিমশিম খাচ্ছিল, ভালো ক্যান্ডিডেট পাচ্ছিল না। তার ফলে বিজেপির অনেক ডিসগ্র্যান্টাল প্রার্থী যাদেরকে দুর্নীতির জন্য তাড়িয়ে দেওয়া হয়েছে তাদেরকেও প্রার্থী করেছিল, সেটা নিয়েও অনেক লেখালেখি হয়েছিল। সুতরাং লোকাল অ্যান্টি ইনকামবেন্সি থাকে, কিন্তু মানে প্রার্থীরও অ্যান্টি ইনকামবেন্সি থাকে। সুতরাং সব মিলিয়ে না একটা কারণে নয়, পিকের পতনের পেছনেও কিন্তু বিবিধ কারণ আছে। একদমই তাই। জয়ন্তদা, এই জায়গাতেই আমি আসবো যে মৈথিলি ঠাকুর, তাকে এবার বিজেপি প্রার্থী করেছে এবং মৈথিলি ঠাকুর বলা যেতে পারে যে রিয়ালিটি শো থেকে তার যে উত্থান, গানের জগতে খুবই পরিচিত, তার ভজন শুনতে সকল মানুষই ভালোবাসেন, কিন্তু একটা নতুন মুখকে বিজেপি যে আনছে এইভাবে, এবং সেখানে সে পরিচিত মুখ মৈথিলি ঠাকুর কিন্তু এবারে এগিয়েও রয়েছে আলীনগর থেকে। এবং মৈথিলি ঠাকুর সে কিন্তু মানে তিনি যখন নির্বাচিত হন, তিনি যখন দাঁড়াবেন বলে ঠিক হয়, তিনি তখন দাবি করেন যে আলীনগর নাম সীতানগর করা হোক, এমনটা দাবি পর্যন্ত করেছিলেন। মৈথিলি ঠাকুরকে বিজেপির এই যে নির্বাচন, এই নিয়ে আপনার কি মত? খুব ভালো প্রশ্ন করেছো। জানো, আমি মৈথিলি সম্পর্কে আমার খুব সংবেদনশীল। আমি প্রথম কথা হচ্ছে যে মৈথিলি তো না হয় আজকে সে এমএলএ হলো, হয়তো মন্ত্রীও হবে, জানি না, সেটা ওদের ব্যাপার, কিন্তু মৈথিলির গানের আমি অনেক দিন ধরে আমি খুব ভক্ত, মানে আমি খুব ভালো লাগে আমার। এবং ও কিন্তু শুধু যে ধর্মীয় গান করে তা নয়, ওর অনেক লোকায়ত গান, মানে বিহারের যে লোকায়ত সঙ্গীত, লোকসঙ্গীত বিভিন্ন এলাকার, হ্যাঁ, ছট পুজোর সময় ও না বিহারের যে ফোক সং সেগুলো খুব গাইতো। ও একটা মিউজিক্যাল ফ্যামিলি। যেহেতু বিহারের এক ধারার গানই আমরা হয়তো শুনে ভাবি যে সেই গানটাই প্রচলিত, কিন্তু বিহারের যে লোকগীতি সেগুলোকে মৈথিলি ঠাকুর অনেকটা বেশি প্রচার করছিল। বাংলায় রবীন্দ্রসঙ্গীত করেছে, রবীন্দ্রনাথের গান কি সুন্দর বাংলায় উচ্চারণ, মানে ওগুলো মানে অনেক সময় অনেক বাঙালিরা ভালো করে রবীন্দ্রনাথের গান গাইতে গেলে নানা রকম উচ্চারণের সমস্যা হয়, এমনকি মানে ওর কিন্তু একদম বাঙালির মতো, তার মানে ওর মধ্যে কিন্তু একটা অদ্ভুত মানে শেখার বা একটা, এবং মিউজিক্যাল ফ্যামিলি না, ওর ভাই তবলা বাজায়, ওর বাবা নিজে একটা রাগ সঙ্গীতের লোক, এই জায়গাটা, এবং খুব স্পিরিচুয়াল ফ্যামিলি। তো এই যে আমি বলবো এটা কিন্তু বিজেপির একটা মাস্টার স্ট্রোক, যে ওকে প্রথমে পুরস্কার দিল, বিহারে সম্মান দিল, দিল্লিতে নিয়ে এলো, এবং ওরও কিন্তু একটা এলিভেশন, ওর কিন্তু ধীরে ধীরে না একটা আপওয়ার্ড এলিভেশন হয়েছে। ও কিন্তু মানে সাধারণ মানুষের ভিআইপি হয়ে গেল, তারপরে ওর থেকে সিকিউরিটি দিতে হচ্ছে ওকে, চাট করে ওকে যে ক্যান্ডিডেট করার যে আইডিয়াটা, আমি জানি না এই আইডিয়াটা নরেন্দ্র মোদী, অমিত শাহ নাকি তলা থেকে এসেছে, আমি এই ব্যাপারটা তো জানি না, নেপথ্য কাহিনীটা সেটা জানার চেষ্টা করব আমার বিহারি বন্ধুদের কাছ থেকে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, ও যতগুলো ইন্টারভিউ দিয়েছে বিভিন্ন চ্যানেলে ভোটের সময়, কিন্তু ও শুধু নিজের ভোট কেন্দ্রে প্রচার নয়, ও তো চ্যানেলগুলো তো ওকে ডাকছে, গান গাইতে বলছে, এমনকি এক্সিট পোলের দিন ওকে চ্যানেলে গিয়ে ওকে এক্সিট পোলে বিজয়ের জন্য ও বলছে যে আমি তো ধর্মীয় সঙ্গীত করি, আমি তো ভগবানের জন্য গান গাই, আমি তো রাজনীতির জন্য গান গাই না, আমি তো ভোটের জন্য গান গাই না। সুতরাং গান আর রাজনীতিটা আলাদা, গানটা আমি আমার নিজের জন্যে, আমার নিজের সাধনার জন্যে করি, রাজনীতিটা তো এখন নতুন এসেছি, দুটোকে কেন মেলাবো বলে কিন্তু ওকে সবাই মিলে গান শোনাতে বাধ্য করছে। এবং ও কিন্তু গান যে বাজছিল, যে ভিক্টরি সং, সেগুলোও কিন্তু এমনভাবে বাজছে, তার যে লিরিক্স, কথা, তারপরে কি কোথাও একটা ব্রেন আছে, কিন্তু বাচ্চা মেয়ে কিন্তু খুব মানে স্ট্রং। আমার তো মনে হয় বিজেপি না ওকে প্রায় স্পোক্স পার্সনের মতো করে কাজে লাগিয়েছে। মানে ওকে কি করেছে যে ও শুধু নিজের কেন্দ্রের জন্য ওই আলীনগরে নয়, ও গোটা বিহারের প্রচারে, কারণ হচ্ছে কি নবীন প্রজন্ম, তারপরে এত সাংগীতিক স্পিরিচুয়াল, ওদের তো হিন্দুত্বের সাথেও সেটাকে যুক্ত, সব মিলিয়ে না মানে ও একটা গোটা বিহারের প্রচারে, এবং মিডিয়ামকে ওরা ব্যবহার করলো, ও গান গাইতে পারে, এখন গানে গিয়ে যদি এখন সেটা প্রচার করে সেটা সবাই শুনছে, তার ফলে হচ্ছে সার্বিকভাবে বিজেপির প্রতিও মানুষের একটা সহানুভূতি কাজ করছে, যে এই মেয়েটাকে দেখো, আমাদের বিহারের এই বাচ্চা মেয়েটা, একটা বিহার, আমি যদি বিহারি হই, আমি বিহারের একটা টিভিতে দেখছি ওকে দিয়েছে, এবং নরেন্দ্র মোদী ওকে কি ইম্পর্টেন্স দিল, যে তুমি এখানে এসো, তুমি, নরেন্দ্র মোদী যে এত কথা বলে, সে নিজে কথা না বলে ওকে কথা বলতে দিচ্ছে, গান গাইতে দিচ্ছে, কি সুচতুর কৌশল। একটা এরকম কোনো প্রার্থী, তেজস্বী যাদব,
তার নিজের শিবিরে দিতে সক্ষম হয়েছে? সেখানে আমরা তো বাহুবলী, মাফিয়া, মানে আরজেডি মানে তাই, এমনকি বিজেপির মধ্যেও প্রচুর মাফিয়া আছে। সেখানে 10টা মাফিয়ার নেতিবাচক প্রভাব নিউট্রালাইজ করে দিয়েছে একটা মৈথিলি। 10টা খারাপ প্রার্থীকে নিউট্রালাইজ করেছে। সুতরাং আমি মনে করি যে এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক। এবং আমার নিজের ধারণা, মানে আমি যদি ডিসিশন মেকার হতাম, তাহলে আমি একটা ছোটোখাটো দপ্তরের অন্তত প্রতিমন্ত্রী করে আমার একটা আগামী দিনের জন্য প্রজেকশনে বিহার মন্ত্রিসভায় রাখতাম। এবং সেটা হয়তো মিউজিক রিলেটেড, কালচার রিলেটেড কোনো দপ্তর। ইনফরমেশন কালচারের যদি 2টো স্টেট মিনিস্টার হয়, তো একটা মৈথিলিকে করা যেতে পারে। এখন এটা আমি জানি না, এটা তোদের পলিটিক্যাল ডিসিশন, কিন্তু এইটাকে ভীষণভাবে বিহারের ভোটে কিন্তু প্রভাব ফেলেছে। আমি খুব ধন্যবাদ জানাই তোমায় যে এখনো পর্যন্ত মৈথিলিকে নিয়ে কোনো আলোচনা এই প্রথম হলো এখানে আমাদের চ্যানেলে। তো মৈথিলি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন বিহার পোল। সেখানে তাহলে বিজেপি হয়তো অনেক প্ল্যান ভাবে বা অনেক মৈথিলি ঠাকুরকে এই যে যেভাবে কাজে লাগানো হয়েছে, কারণ মৈথিলি ঠাকুর খুব একজন নতুন প্রজন্মের মানুষ এবং সেই শুধু গান নিয়েই থাকতে ভালোবাসে। তার বিভিন্ন ইন্টারভিউতে আমরা সেটা স্পষ্ট হয়েছে, সে পলিটিক্যাল অ্যাঙ্গেলও হয়তো বোঝে না, তার পক্ষে বোঝা সম্ভব নয় সেটা, কিন্তু তার গানই যে তার সঙ্গী এবং সেই দিয়েই যে সে মন রেখেছে সবার, তা কিন্তু একেবারে স্পষ্ট। সেই জায়গাতেই আরেকবার আসবো জয়ন্তদা আপনার কাছে, যে আপনি যেমন বললেন যে এরকম একজন প্রার্থীর নাম দেখাতে পারুক যে আরজেডি এমন কাউকে রেখেছে, সেখানে বাহুবলী ছাড়া, সেখানে বিভিন্ন রকম তাদের যে ডাকসই নেতা ছাড়া সেখানে যদি কাউকে রাখা যায়, সেখানে মোকাবা থেকে কিন্তু সবচেয়ে বিতর্কিত নেতার নাম সেখানে আনন্দ সিং। এবং আনন্দ সিং যেভাবে আমরা দেখলাম যে সে জিতছে, এটা কিভাবে বিশ্লেষণ করবেন জয়ন্তদা? না, অনেক সময় আমরা আগে বলতাম না যে রবিনহুড, মানে অনেক বাহুবলী এমনকি মাফিয়া ওই হিন্দি সিনেমার মতো, মানে সে হয়তো বড় লোকদের কাছ থেকে রাত্রিবেলায় ওই কোনো একটা সিনেমায় ধর্মেন্দ্রকে বোধহয় দেখেছিলাম যে সেই লকার ভাঙে, ঘুমের স্প্রে করে দেয়, দিয়ে দড়ি বেয়ে নেমে আসে, তারপর সেই টাকাগুলো যেরকম যুগ্নু ধর্মেন্দ্রের, ওই টাকাগুলো দিয়ে তারপর বাচ্চাদের স্কুলে বাচ্চাদের পড়ানোর জন্য, তার জন্য। তো এটা একটা অদ্ভুত প্যাটার্ন তৈরি হয়েছে। এটা শুধু সিনেমায় নয়, এটা বিহারে কিন্তু অতীতেও, এটা উত্তরপ্রদেশেও আছে। এমন বাহুবলী আছে যার সম্পর্কে গল্প আছে যে তার বাড়িতে একটা বিরাট পুকুরে কুমির থাকে এবং সে যাকে মারতে হয় তাকে ধরে নিয়ে এসে কুমিরকে খাইয়ে দেয়, কেউ জানতেও পারে না। অথচ সেই লোকটা প্রত্যেক বছর এমএলএ হিসেবে যেতে, কখনো জেলে থাকে, কখনো জেলের বাইরে থাকে, হ্যাঁ, এবং জেলের ভেতরে থেকেও ভোট লড়ে এবং ভোটে বিপুল ভোটে জিতে। বিজেপির যে জয় তা বিহারে, কিন্তু বঙ্গ বিজেপি সেই নিয়ে কিন্তু উচ্ছ্বসিত। বিজেপির তরফে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত জায়গায় কিন্তু বিজয় উল্লাস করতে হবে এবং তা দেখে যেন মনে হচ্ছে যেন বঙ্গেই বিজেপি নিজেদের কোনো পথ পেয়েছে বা নিজেদের দল তৈরি করেছে। এ বিষয়ে আসবো জয়ন্তদার কাছে। জয়ন্তদা, বঙ্গ বিজেপির যে উচ্ছ্বাস, বিহারে জয় হয়েছে বিজেপির এবং সেখানে গেরুয়া ঝড়, কিন্তু বিজেপি, বঙ্গ বিজেপি এখনো পর্যন্ত নিজেদের কমিটি তৈরি করতে পারলো না। শ্রমিক ভট্টাচার্য 4-5 মাস হয়ে গেছেন তিনি রাজ্য সভাপতি পদে অধিষ্ঠিত হয়েছেন, দিল্লিও গেছেন তিনি, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য কমিটি তৈরি হলো না। বঙ্গ বিজেপি কি বিহারের যে জয় সেই দেখে কি উচ্ছ্বসিত হয়ে ভাবছে যে বঙ্গেও তারা নিজেদের দল তৈরি করতে পারবে? না, দেখো, একটা জিনিস তোমাকে মানতে হবে যে বিহারের যে বিপুল জয়, এটা তো একটা প্রতিবেশী রাজ্য। এটা যদি আজকে রাজস্থানে হতো তাহলেও একটা এতটা বঙ্গ বিজেপির মানে উল্লাস হয়তো হতো না, কিঞ্চিত হতো, কিন্তু একদম বিহারের পার্শ্ববর্তী রাজ্য, এটা পূর্বাঞ্চলের রাজ্য। এবং যেহেতু যেমনটা এতক্ষণ আমাদের বলছিল যে অঞ্জন বলছিল যে সদস্য সংখ্যা করতে পারেনি, তুমি যেমনটা বললে যে কমিটি করতে পারেনি, এখানে নেতৃত্বের মধ্যে বিরাট কোন্দল, তারপরে এখানে একটা মানে একটা জিনিসকে বয়ে নিয়ে যাওয়া, মোদি গ্যারান্টি থাকতে পারে, কিন্তু মোদির যেটা প্লেটে করে খাওয়াটা সাজিয়ে দিল, ঘরে ঘরে পৌঁছনো, বলেছিল 1 কোটি সদস্য সংখ্যা, কত লক্ষ যেন এটা অবধি গিয়ে আটকে গেছে। তো এখন এই যে একটা হতাশা, তার মধ্যে এই যে জাস্টিস গাঙ্গুলির
হ্যাঁ, যে ধরনের কথাবার্তা, হ্যাঁ, এগুলো সবটাই তো খুব নেতিবাচক, ডিপ্রেসিং। সেখানে বিজেপি তাদের হতাশাটা থেকে বেরিয়ে আসার জন্য বিহারের বিপুল জয়, এটা কিন্তু একটা 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 মানে কি বলবো, মানে একটা অনুঘটক, একটা ক্যাটালিটিক ফোর্স, একটা মনস্তাত্ত্বিকভাবে বিজেপিকে একটা চাঙা করার। এবং যেমনটা তুমি বলছো না, যে একটা নির্দেশ দেওয়া হয়েছে যে সব জায়গায় তোমরা উৎসব করো, তার মানে কি এটা একটা মনস্তাত্ত্বিকভাবে একটা একটা আবহ তৈরি করা। যেমনটা অঞ্জন বলছিল না, যেন মনে হচ্ছে জিতেই গেছে, এটার মধ্যেও কিন্তু একটা রাজনৈতিক কৌশল আছে। অর্থাৎ আমাকে চাঙা করার জন্য বিজেপি লোকেরা তো হতাশ হয়ে যাচ্ছে না, যে আমি পারবো না, আমার মনে হচ্ছে যে এই যাত্রা বোধহয় হলো না। তার মধ্যে আবার মোদি মমতা সেটিং ফিটিং, সিপিএম এর লোকেরা আরো বলে, সব মিলিয়ে না যেন মনে হচ্ছে যেন ওরা পার্থ জেল থেকে বেরিয়ে এসে যেন মনে হচ্ছে স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করার পরে জেল থেকে স্বাধীনতা সংগ্রামী বেরিয়েছে। তো এখন এই যে একটা আবহ, এই আবহতে তো বিজেপি খুব হতাশ হয়ে যাচ্ছিল, রাজ্য বিজেপি, যে এনফোর্সমেন্ট সিবিআইকে দিয়েও কিছু হলো না, অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও তো কিছু হলো না। এই যে হলো না, তার মধ্যে এটা একটা পলিটিক্যাল ইম্পেটাস দিয়েছে এবং সেখানে একটা উৎসাহ বৃদ্ধি, একটা উৎসাহ ব্যঞ্জক। কিন্তু এই উৎসাহটা অনেকটাই তো ভোকাল টনিক, ওই যে পিকে খেলার সময় বলতো না যে ভোকাল টনিক, যে তুমি দিতে হবে তোমাকে গোলটা, ওই যে কোনিতে যেরকম সৌমিত্র চট্টোপাধ্যায় করতো। এখন এইটা একটা ইম্পেটাস দেওয়া হলো, কিন্তু তোমাকে তো ফলে না পরিচয়তে, তোমাকে তো বাস্তবের জমিতে সেই ফুলটা ফোটাতে হবে। তো সেইটার কিন্তু আমি আর তোমার প্রতিপক্ষটাকে মমতা, একটা অখণ্ড মমতাকে সামলানোর জন্য, তাকে মোকাবিলা করার জন্য রাজ্যে কিন্তু একটা রাজ্য স্তরে একটা অখণ্ড বিজেপি নেতা নেই। একটা অখণ্ড মমতার জন্য খণ্ড শুভেন্দু, খণ্ড সুকান্ত, খণ্ড শ্রমিক, খণ্ড দিলীপ, অনেক খণ্ড 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 রাজ্য বিজেপি। মোদি তো আর চিফ মিনিস্টারে ভবানীপুরে প্রার্থী হয়ে মমতার বিরুদ্ধে লড়বে না, সে যতই তার মোদি গ্যারান্টি হোক। মানছি আমি যে ব্র্যান্ড ইকুইটি, এটা বিহারেও কিন্তু শুধু নীতিশ কুমারের জন্য তো ওখানে এই ফলাফলটা হয়নি, ওটা তো হয়েছে নরেন্দ্র মোদিরও একটা বিরাট বিপুল তার কন্ট্রিবিউশন আছে। কিন্তু হ্যাঁ, এইটুকু বলতে পারি যে ওভার কমপ্লিসেন্সি তৃণমূল কংগ্রেসেরও কিন্তু আশাটা কাজের কথা নয়। তৃণমূল কংগ্রেসের দিক থেকেও ভাবতে হবে যে এই উচ্ছ্বাস, এই আনন্দ এখন কি হবে। এখন মোহন ভাগবত আসছে ডিসেম্বর মাসে, এবারে সব রাজ্য বিজেপি, কারণ বিহার তো হয়ে গেল, এবার তো নেক্সট ডেস্টিনেশন তো ওয়েস্ট বেঙ্গল। রোজ এখন মোদি আসবে, অমিত শাহ আসবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে ইরিটেটেড করানো যায়, ইলেকশন কমিশন, আর এসআইআর নিয়ে কি করবে না করবে সেটাও আমরা জানি না, কে বাদ যাবে না। কিন্তু শেষ যেটা বলার, যে ওখানে কিন্তু রাহুল, তেজস্বী আর মমতা তুল্য মূল্য করলে চলবে না। অর্থাৎ মমতা আর রাহুল এক নয়, এমনকি তেজস্বী এবং মমতাও এক নয়। ওখানে কিন্তু মমতা মোদির সাথে কমব্যাট করার জন্য, আমাকে বিজেপির একজন নেতা কিছুদিন আগে, মানে এই দিন 10 আগে দিল্লিতে বলছিলেন যে हर जगह हम लोग सक्सेस मिल रहा है, हमारा मेन समस्या हो रहा है पश्चिम बंगाल में। ওখানে মমতাকে আমরা কিছুদিন জব্দ করতে পারছি না। কেন পাচ্ছি না? তার কারণ মমতা, তুমি দেখেছো এসআইআর এর কতগুলো কমপ্লেন অলরেডি ইলেকশন কমিশনে জমা দিয়ে দিয়েছে। রাহুল গান্ধী তো বলছে হাইড্রোজেন বোম, অথচ ইলেকশন কমিশনে গিয়ে লিখিত পরিতভাবে কোনো কমপ্লেন জমা দিচ্ছে না, আর ইলেকশন কমিশন বলছে কোনো কমপ্লেন নেই। আর তুমি মধ্যপ্রদেশে ভোপালে গিয়ে এসআইআর এর প্রেস কনফারেন্স করছো যখন বিহারে ভোট হচ্ছে। তুমি বিহারে নেই, তোমার সংগঠন নেই বলে তুমি যেখানে তোমার সংগঠন আছে সেখানে গিয়ে তুমি প্রচার করবে, এটা কোনো কথা হলো? এই জায়গাতে আমরা দেখলাম যে রাহুল গান্ধীকে সেপ্টেম্বর মাসের পর থেকে বিহারে একবার আমরা দেখলামই না যে বিহারে তিনি গেছেন, প্রচার করেছেন, যেখানে সেই সময়টা সবচেয়ে বোধহয় জরুরি ছিল তার প্রচার বিহারে গিয়ে করার জন্য। একদম, আমি তোমার সাথে মানে 1000% একমত। যেদিনকে ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স করলো প্রথম এসআইআর নিয়ে, কত ইম্পর্টেন্ট দিন বলো তো, কত সাধারণ মানুষের ভোটার নাম বাদ যাচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গে আত্মহত্যা করছে বলে মমতা কি সাংঘাতিকভাবে প্রোঅ্যাক্টিভ। মমতা কি সেই সময় গিয়ে সিঙ্গাপুরে কিংবা স্পেনে গিয়ে ছুটি কাটাচ্ছে? আর সেই দিন যেদিনকে ইলেকশন কমিশন প্রেস কনফারেন্সটা করেছিল, সেদিন রাহুল গান্ধী কিন্তু বিদেশে ছিল। একদম
সেটা তো আগে থাকতে ঘোষণা হয়েছে যে ইলেকশন কমিশন প্রেস কনফারেন্স করবে। আর ভোটের সময় তুমি অন্তত ওই 2 মাস তুমি বিদেশে না গেলে তোমার মহাভারত অশুদ্ধ হবে ভাই। আমি 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 সেই কারণে পশ্চিমবঙ্গ আর বিহার প্রতিবেশী রাজ্য হতে পারে, কিন্তু দুটো রাজ্য আলাদা। তার দুটো রাজ্যের দুটো দলেরই, বিজেপি, আমি কংগ্রেস সিপিএমে গেলামই না। কংগ্রেস সিপিএম তো কি বলবো আর, এই যে গঠবন্ধন যেটা করেছে বিহারে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যায়নি, একবারও আমন্ত্রণ জানায়নি। স্ট্যালিন তো না হয় তামিল কালচারাল ডিসকানেক্ট হয়, কিন্তু মমতা তো হতো না। বিহারে প্রচুর বাঙালিও আছে, কিন্তু ওরা গোটা জিনিসটা, রাহুল গান্ধী তো শুধু তেজস্বীর উপর ছেড়ে দিল। তেজস্বী বলল রাহুল গান্ধী প্রধানমন্ত্রী প্রার্থী, আর এর বলে দিল তেজস্বী মুখ্যমন্ত্রী প্রার্থী, এবং সিট সমস্ত শেয়ারিং হয়ে গেল। ভাবলো যে আমরা দুজনে মিলে গভর্নমেন্ট ক্ষমতায় এসে যাবে, হাইড্রোজেন বোম্ব করে দিয়েছি। তো তোমাকে বিরোধীদের, মমতা কিন্তু যখন এখানে কোনো র্যালি করে তখন ইন্ডিয়া জোটে সবাইকে এখানে ডেকে নিয়ে আসে। তার মানে কিন্তু সেই জোটের যারা, এবং কাশ্মীরের থেকে নিয়ে আসে। তো ওমর এসছে, তো এরা তো এখানে এসে তোমার পাকা ধানে মই দিচ্ছে না, এরা তো কেউ প্রার্থী হচ্ছে না। কিন্তু কেন করে না, আমি দেখাতে চাই যে আমার কিন্তু অপোজিশন সলিডারিটিটা আমি রাজ্য স্তরে প্রজেক্ট করছি। মমতা শাসক দল, কিন্তু পুরো লড়াইটাকে অ্যান্টি বিজেপি, অ্যান্টি দিল্লি করেছে। আমি তো তেজস্বী যাদবের দিল্লি বিরোধী রাজনীতি দেখিনি এবার ভোটে। অনেকে বলে যে ওর অনেকে বলে যে এনফোর্সমেন্ট, সিবিআই এইসব কারণ আছে, আমি জানি না, আমি না জেনে সেটা মন্তব্য করব না। কিন্তু মমতা তো ফাটিয়ে দিল্লি বিরোধী রাজনীতি করে পশ্চিমবঙ্গের ভোটের সময় ও তো শুভেন্দু অধিকারীর থেকে মোদিকে বেশি আক্রমণ করে, আর তেজস্বী যাদব তো গোটা প্রচারটা অ্যান্টি নীতিশ করেছে, অ্যান্টি মোদি করেনি। যেখানে আমরা যদি সেই হিসাবে দেখি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা দুজনেই কিন্তু স্পষ্টত বলেছেন যে যদি এসআইআর এ লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ যায়, একজন ভোটারেরও যদি নাম বাদ যায়, তাহলে কিন্তু দিল্লি ঘেরাও করা হবে। সেখানে রাহুল গান্ধী কোথায় প্রচার করলেন, তিনি পুরোটাই কিন্তু আমরা দেখলাম যে বিহারে এসে তিনি ভোটার অধিকার যাত্রা করলেন এবং তারপরে তার অনুপস্থিতি, একেবারে প্রশ্নচিহ্ন। একেবারে আমি তোমার সাথে সম্পূর্ণ একমত। বিহারে ভোটের অধিকার যাত্রা করলেন এবং লোকনায়ক বলে তাকে ঘোষণা করে দেওয়া হলো, অথচ বিহারে তার সংগঠন নেই। কোথায় জয়প্রকাশ নারায়ণ আন্দোলন করে কংগ্রেসকে প্রথম ভারতে ক্ষমতাচ্যুত করে 77 সালে অকংগ্রেসি সরকার গঠন করেছিল জেপি, এবং সেই অকংগ্রেসি সরকারের জনসংঘ প্রথম সর্বভারতীয় ক্ষেত্রে যোগ দিয়েছিল। এটা তো ইতিহাস। এই ইতিহাসের প্রেক্ষাপটে যদি তোমাকে নতুন করে কংগ্রেসকে রিভাইভ করতে হয় সেই জায়গাটায়, তার জন্য যে মেহনতটা করতে হয়, তোমাকে মেহনত, আমাকে বিজেপির একজন নেতা বলেছিলেন, খুব শীর্ষ নেতা, যাই বলি কি করে পারেন, বলেছিল মেহনত করনা পড়তা হ্যায় ভাইয়া। এই যে কথাটা না আমি কোনোদিন ভুলতে পারি না, মেহনত করনা পড়তা হ্যায় ভাইয়া। এখন আমি মেহনত করব না, অথচ আমি পরীক্ষায় স্টার মার্কস পাবো, অথচ সন্ধ্যেবেলা 8টায় এলে আমার চোখ ঘুমে জড়িয়ে আসে, বই খুলতে ইচ্ছে করে না, এটা তো হয় না। না মানে তোমাকে তো বিজেপির না একটা জিনিস জানো তো, তোমাকে মানতেই হবে। আমি বলি যে মুন্না ভাই লাগে রকম মুন্না ভাই, মানে এবারে পারলাম না। আইএস পরীক্ষার সময় না আমি বিহারেও দেখেছি, পাটনায় সবাই খুব আইএস পরীক্ষা দেয়। ওরা কি করে, টিউটোরিয়াল হোম আছে ওখানে, হ্যাঁ, ওই পাটনা মেডিকেল কলেজের কাছে অনেক টিউটোরিয়াল হোম আছে, সেখানে ওরা সব ভর্তি হয়ে যায় আইএস পরীক্ষা, সবাই আইএস পরীক্ষা দেয়। ওখানে জব অপরচুনিটি কম বলেই হয়তো হয়। এবার প্রথমবারে পেলো না, পরের দিন থেকে দেখছি একদিন বোধহয় একটুখানি ওই সমস্ত সামোসা চাটফাট খেলো একটু করে, পরের দিন থেকে না আবার লেগে গেল, এবং এই করতে করতে 3বার 4বার পরীক্ষা দিয়ে ওরা আইএস হয়। তো এই যে লাগে রহমান না ভাই, বিজেপি কিন্তু আমি বলছি জেডিইউকে আগামী দিনে মার্জিনালাইজ করে বিজেপি এককভাবে, ঠিক যেভাবে কেন্দ্রে করেছে, যেভাবে ওরা বাজপেয়ীর সময় জয়ললিতা, মমতা, স্ট্যালিন তো তখন ছিল না, করুণানিধি এবং জয়ললিতা, এই যে বিভিন্ন জায়গায় আকালি, শিবসেনা, বাল ঠাকরে, এদেরকে নিয়ে গভর্নমেন্টটা ফর্ম করে আস্তে আস্তে কী হলো, মোদি এককভাবে সংখ্যাগরিষ্ঠভাবে বিজেপি একা দল গড়, এটা রাজ্য স্তরেও কিন্তু এটা ওদের প্ল্যান, এবং মহারাষ্ট্র ওইটা যে সব জায়গায় আমি এককভাবে আসবো, এটা একটা লং টার্ম প্ল্যান। তার জন্য শর্ট টার্ম জেডিইউ এরকমভাবে কোয়ালিশন। সুতরাং এই যে স্ট্র্যাটেজি প্ল্যান, এটা একটা সময় কমিউনিস্ট পার্টিতে হতো, ওরা 10 বছরের প্ল্যান করতো, রেজিমেন্টেশন ছিল, প্রত্যেকটা ফিডব্যাক হতো, পোস্টমর্টেম হতো, রিপোর্ট তৈরি হতো, চেক আপ রিপোর্ট বলতো, এবং তার জন্য পার্টির না পুস্তিকা বেরোতো, পার্টির শিক্ষা হতো, পার্টির ক্লাস বলতো, সে সমস্ত গোপন সমস্ত আমরা সেগুলো জোগাড় করে সেসব খবর টবর করতাম। কোথায় সেগুলো? তো কংগ্রেসে
কংগ্রেসের চিরকালই শেষ মুহূর্তে প্রার্থী বাছাই, নিজেদের মধ্যে খেয়েই একটু অলস, অভিজাত তন্ত্র, ড্রয়িং রুম, সন্ধ্যেবেলায় স্পোক্সম্যানরা একটু সেজেগুজে এসে বক্তৃতা দিত। তখন এত চ্যানেলও ছিল না, তখন থেকেই এই কালচার কংগ্রেসের ছিল। কিন্তু বিজেপিকে দেখে অন্তত সেটাও তো শিক্ষা নিতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করছে, তোমার ওই কি বলে রিল করছে, কি কাণ্ডই না করছে। হ্যাঁ, তুমি বলতে পারো যে ওদের আর্থিক শক্তি বেশি, ব্যবসায়ীদের সাপোর্ট বেশি, মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ অনেক বেশি, কিন্তু আমার কথাটা হচ্ছে যে তার জন্য কান্নাকাটি না করে সেটাকে তো মোকাবিলা করাটাই বিরোধীদের কাজ। বিজেপি তো তোমাকে জেতানোর জন্য আসেনি, বিজেপি তো তোমাকে হারানোর জন্য এসেছে। সুতরাং তুমি কেন পারবে না? সুতরাং আমার মনে হয় যে এখনো সময় আছে, অনেকগুলো ভোট আছে না, আসাম আছে, শুধু পশ্চিমবঙ্গ না, আসাম আছে, তোমার কেরল আছে, তোমার রাজস্থান, তারপরে আছে এরকমভাবে অনেকগুলো রাজ্যে আছে। তো এখনো সময় আছে অপোজিশন যদি সেটাকে এখনো রেট্রোস্পেক্টে অ্যানালিসিস করে পোস্টমর্টেম করে আগামী দিনের রোডম্যাপ আশা করি তৈরি নিশ্চয়ই তারা করবে, ভাববে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব দিয়ে ওদের কাছ থেকে পরামর্শটা নেওয়া উচিত, ইগো হ্যাসেল রাখাটা উচিত নয়, আমি এটা মনে করি। আসবো জয়ন্তদা আপনার কাছে। এই মুহূর্তে আমরা আরেকবার দেখে নেব যে কোন সংখ্যায় রয়েছে এনডিএ। এনডিএ এই মুহূর্তে 205 আসনে, 243 আসনের মধ্যে 205 আসনে তারা এগিয়ে রয়েছে এবং মহাগঠবন্ধন তারা 33 আসনে এগিয়ে রয়েছে। পাশাপাশি যদি দেখি জনসুরাজ পার্টি কিন্তু শূন্যতেই ঠেকে রয়েছে এবং অন্যান্য অর্থাৎ এআইএমআইএম তারা এই মুহূর্তে 5 আসনে এগিয়ে রয়েছে। বিজেপি 91 আসনে তারা কিন্তু লিড করছে এবং আরজেডির যদি ছবিটা দেখি তারা 25 আসনে এবং কংগ্রেস কিন্তু এক সংখ্যকেই আটকে রয়েছে, তারা 4 আসনে এই মুহূর্তে তারা লিড করছে। এবং আমরা বলছিলাম যে এনডিএর বিজেপি 91, জেডিইউ 83, হ্যাম 6 এবং অন্যান্যরা 5 আসনে তারা কিন্তু লিড করছে। আর মহাগঠবন্ধনে আরজেডি 25, কংগ্রেস 4 আর লেফট তারা কিন্তু 4 আসনে। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছিল 11টা সাড়ে 11টা নাগাদই যখনই ম্যাজিক ফিগার 122 তা কিন্তু পার করে ফেলে এনডিএ। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আনন্দ সিং তিনি মোকাবা আসন থেকে লড়ছিলেন, তিনি এই মুহূর্তে জয়ী হয়ে গেছেন। আর পিছিয়ে রয়েছেন আমরা দেখেছিলাম যে তেজস্বী যাদব তিনি কিন্তু কখনো পিছোচ্ছেন কখনো এগোচ্ছেন। এই জায়গায় আসবো আরেকবার আমি জয়ন্তদার কাছে। জয়ন্তদার নিজ গড় রাঘবপুর, সেখানেই তেজস্বী যাদব আমরা দেখলাম যে আজকে তিনি কখনো পিছোচ্ছেন কখনো এগোচ্ছেন। আবার আমরা দেখলাম যে 11,500 ভোটে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছেন তেজস্বী যাদব। নিজ গড়ে ঠিক এইভাবে পিছিয়ে যাওয়া একবার এগিয়ে যাওয়া, এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? হ্যাঁ, মানে তেজস্বী যাদব যদি জিতেও যান, আমি মানে জানি না কি হবে, হাইপোথেটিক্যালি তর্কের খাতিরে বলছি যে উনি জিতে গেলেন, হয়তো কম মার্জিনেই জিতবেন। এখন যা পরিস্থিতি তাদের তো একটা বিপুল ভোটে জিতবেন তা নয়। তেজস্বী যাদব যিনি কাণ্ডারি, যিনি মুখ্যমন্ত্রী প্রার্থী বলে রাহুল গান্ধীর দ্বারা ঘোষিত, যিনি এই মুহূর্তে লালু তো ফেড আউট, একদম তেজস্বী ফেড ইন, তাহলে সেই তেজস্বী যাদব যাকে মুখ্যমন্ত্রী করে তারই যদি হেন অবস্থা হয়, যদি জিতেও যায়, তাহলে এই যে তুমি যেমনটা বললে যে কখনো এগিয়ে কখনো পিছিয়ে, এটা কি প্রমাণ দেয়? প্রমাণ দেয় যে তার নিজ ভূমে সে কিন্তু পরবাসী হয়ে গেছে। কিন্তু এখানে এটাই তো প্রশ্ন, যখন আমরা দেখেছিলাম বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছিল যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কাকে পছন্দ করছেন বিহারের বাসিন্দারা, সেখানে আমরা দেখেছিলাম যে তেজস্বী যাদবের নাম কিন্তু বারবার উঠেছে, যে সেখানে বিহারের বাসিন্দারা তারা তেজস্বী যাদবকে পছন্দ করছেন। তাহলে কি পুরো সমীক্ষাটাই ভুল বলা যেতে পারে? না, আমি সমীক্ষাটা ঠিক ভুল আমি তো জানি না, আমি সম্পূর্ণ ভুল বলবো না, কেননা অনেকগুলো না ইয়ার্ডস্টিক থাকে। যেরকম নীতিশ কুমার আর তেজস্বী যাদব, তার মধ্যে মুখ্যমন্ত্রী হিসেবে বেশি বিহারের, শুধু তার নিজের কেন্দ্র নয়, সামগ্রিকভাবে বিহারে কে বেশি, এবং সেই সময় সেটা পরিবর্তনও হয়। যেরকম আমেরিকায় হয় না যে ট্রাম্প বেশি এগিয়ে না পিছিয়ে, ওরা তো আরও বৈজ্ঞানিকভাবে করে, ওরা প্রত্যেক মাসে একটা করে সার্ভে করতে থাকে। মানে একটা সার্ভেটাও কিন্তু মানুষের যে ভোটদানের যে প্রবৃত্তি তাতেও সেটাও পরিবর্তনশীল। এবং নীতিশ আর এখনও হয়তো বলবে যে নীতিশের থেকে তেজস্বী বেটার চিফ মিনিস্টার ক্যান্ডিডেট ইন্ডিভিজুয়ালি, কিন্তু দল হিসেবে, কেননা নীতিশ কিন্তু এককভাবে জেতেনি, নীতিশ মুখ্যমন্ত্রীর প্রার্থী হিসেবে ঘোষিত প্রার্থীও ছিলেন না, যদিও
বিজেপি মেনে নিয়েছিল, কেননা নীতিশ কুমারকে সরিয়ে দিয়ে বিজেপি তার নিজের প্রার্থী করলে বিজেপি বুঝতে পেরেছিল, তারা নিজেরাও সার্ভে করেছিল যে সেখানে কিন্তু ওই যে মরাহাতি লাখ টাকা, আমাদের পশ্চিম মালদায় যেরকম বরকত গনি খান চৌধুরীকে মৃত্যুর আগে পর্যন্ত তাকে রাখা হয়েছিল শুধু এই জন্য যে মানুষ যেন এটা না ভাবে যে তাকে অপমানিত করা হচ্ছে, তাকে লাঞ্ছিত, বিজেপির হাতে লাঞ্ছিত নীতিশ প্রার্থী হতে পারলো না, মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, এটা গোটা জিনিসটাই ন্যারেটিভটাই হয়তো উল্টো হয়ে যেত। সুতরাং বিজেপি সুকৌশলে সেটা করেছিল, কিন্তু জয়লাভটা কিন্তু শুধু নীতিশের 10,000 টাকার জন্য বা মহিলাদেরকে সেটা দেওয়ার জন্য হয়নি। নীতিশের এগেনস্টে অ্যান্টি ইনকামবেন্সিটা প্রচণ্ড ছিল, কিন্তু বিজেপি তার এমনভাবে রণকৌশল করেছিল যে জিতেছে কিন্তু বিজেপি প্লাস এনডিএ, মানে বিজেপি প্লাস নীতিশ। এখন সেখানে তেজস্বী মুখ্যমন্ত্রীর প্রার্থী হিসেবে হয়তো নীতিশের তাকে সেই সময় বেটার পজিশনে ছিল, কিন্তু তার নিজের কেন্দ্রে তার যে রেজাল্ট, তার যে ফলাফল, যাই জিতলেও একটা জিনিস বোঝা যাচ্ছে যে তেজস্বীও কিন্তু পারসেপশনটা আমার নিজেরই মনে হতো ওই যে নবরাত্রির সময় মাছ খাওয়ার ছবি দেওয়া। আমরা বাঙালিরা এটা সবসময় পশ্চিমবঙ্গবাসী বাঙালিরা বুঝতে পারবো না, আমি প্রবাসী বাঙালি, আমি নবরাত্রিটা খুব কাছ থেকে দেখি, তো ওদের কাছে একটা জীবন মরণের ব্যাপার হিন্দি বলায় যে নবরাত্রির দিন মাছ খাচ্ছে এবং সেটা ইনস্টাগ্রামে ছবি দিচ্ছে প্লেনে বসে এবং হাসছে, মানে এটাতে তো 50% লোক এটাতে কিন্তু খেপে যেতে পারে। কারণ আমাকেই বাঙালি, আমি নবরাত্রির দিন ওই সময়টায় চিত্তরঞ্জন পার্কের বাঙালিদের বাজার, সেখানে গিয়ে মানে একটা ফিশ ফ্রাই খেতেও ভয় পাই, যে ওটা খেলে আমার কোনো অবাঙালি বন্ধু নবরাত্রির সময় আমাকে ছি 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 করে এমন করবে প্রায় আমি এক ঘরে হয়ে যাব, মানে আমি বাঙালি পাড়ায় থেকেও আমার তো এটা না একটা কালচার শক। কি দরকার ছিল? তুমি কি দীপঙ্কর ভট্টাচার্য হতে চেয়েছিলে? তেজস্বী আমরা আবারও বিহারের বিধানসভা নির্বাচনের আজকে যে ফলাফল সেই নিয়ে আলোচনা করব। সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। জয়ন্ত, তো আপনি শুনলেন চিরাগ পাসওয়ান জয়ের পর তিনি ঠিক কি বললেন। তিনি কিন্তু স্পষ্টত জানালেন যে নীতিশ কুমার তিনি কিন্তু হবেন এনডিএর পরবর্তী যে মুখ্যমন্ত্রীর পদের জন্য রয়েছে। কিন্তু আমরা দেখেছি যে এই নিয়ে কিন্তু বিভিন্ন ইস্যু উঠে এসেছে যে নীতিশ কুমারকে পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে কিনা, যেখানে আমরা দেখেছি যে মহাগঠবন্ধনের তরফে কিন্তু তেজস্বী যাদবকেই যে পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হচ্ছে তা কিন্তু স্পষ্ট করা হয়। তাহলে কি এটা কি স্পষ্ট হচ্ছে চিরাগ পাসওয়ানের বক্তব্যে যে নীতিশ কুমারই 20 বছর রাজ করার পর আবারও তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন? চিরাগ পাসওয়ান প্রথম ব্যক্তি এই ভোটের মানে ফলাফল বেরোনোর পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে জানালেন যে তিনি নিশ্চিত যে নীতিশ কুমারই মুখ্যমন্ত্রিত্ব করবে। এটা কিছুক্ষণ আগে তো আশিস দাও বলছিলেন যে এরকম কোনো খবর নেই যে মুখ্যমন্ত্রী বদল হবে, আমাদের কাছে এরকম কোনো খবর নেই, এবং মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের থাকাটাই স্বাভাবিক। কিন্তু তাহলে আমরা এটা নিয়ে এত আলোচনা করছি কেন? কোথাও তো একটা মানে ডাল মে কুছ তো কালা হ্যায়। চিরাগ পাসওয়ান যে বিজেপি চাইছে না যে নীতিশ কুমার হোক মুখ্যমন্ত্রী, চিরাগ পাসওয়ান চাইছে, বলছে তো। চিরাগ পাসওয়ান বিজেপির আগে প্রকাশ্যে ভোটের সময়, ভোটের ঠিক আগে নীতিশ কুমারের বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার ছিল এবং সে সব থেকে বেশি নীতিশকে সরানোর জন্য দাবি জানিয়েছিল, কেননা সে তো নিজে একটা অ্যাসপিরেন্ট। রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান সিনেমা টিনেমা বম্বেতে করতে গিয়ে সে কলকে পায়নি, রাজনীতিতে ফিরে এসে তার যে বাবার এবং তার যে উত্তরাধিকার সূত্রে পাওয়া জাতপাতের যে ভোট ব্যাংক সেটাকে মূল্যায়ন করে মোদি স্তুতি করে সে আরো বেশি করে নীতিশ বিরোধিতা করত, বিজেপি খুশি হতো। কিন্তু নীতিশ এটাকে বড় ইস্যু করে এবং নীতিশের সমর্থন কিন্তু দিল্লিতে প্রয়োজন এনডিএর রাখার জন্য। নীতিশকে যখন বলল তখন বিজেপি চিরাগকে বলল যে অনেক হয়েছে, এখন তুমি নীতিশের বিরোধিতা করো না। বিজেপি প্রথম দিকটায় অমিত শাহ এবং বিজেপি, অমিত শাহ কিন্তু কোনোদিন নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবে আজও বলেনি, এবং যেভাবে তুমি যেটা বলছিলে যে যেভাবে তেজস্বীর নামটা ঘোষণা করে দিয়েছে রাহুলও, সেভাবে বিজেপি তো নীতিশ কুমারের নাম ঘোষণা করেনি। এবং নীতিশ ন্যাচারাল চয়েস এটা ধরে নেওয়া হয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে অমিত শাহ কি বলেছিল, কিছুদিন আগেও বলেছে যে ভোটের পর এমএলএরা সবাই মিলে এনডিএর সবাই মিলে এনডিএর মুখ্যমন্ত্রী কে হবে ঠিক করবে। এটা বলার দরকার কি ছিল? তাহলে তো বলতে পারতো যে নীতিশ কুমার উইল কন্টিনিউ,
জোটের ফেস নীতিশ কুমার, হি উইল কন্টিনিউ। ভোটের আগে করেনি, ভোটের পরে এখনো পর্যন্ত কেউ বলেনি যে নীতিশ কুমারই প্রধান মুখ্যমন্ত্রী হবে। এই প্রথম এটা পাসওয়ান পুত্র চিরাগ পাসওয়ান বলল, এবং চিরাগ আরও বললো এই জন্যে যে ঠাকুর ঘরে কি আমি তো কলা খাইনি, কেননা চিরাগের ওপরে একটা সাসপিশন, একটা সন্দেহের তীর আছে যে চিরাগকে অ্যাম্বিশাস মুখ্যমন্ত্রী। কিন্তু চিরাগ এটা বুঝতে পেরেছে এখন যা পরিস্থিতি তাতে বিজেপির পক্ষে মনোবাসনা যাই হোক, 6 মাস পরে কি হবে তাও জানি না, বিজেপির মনস্কামনাটা হচ্ছে নীতিশকে সরিয়ে বিজেপির মুখ্যমন্ত্রী করা। সেটা তো বিজেপি সব রাজ্যেই চাইছে না, একটা শরিককে ধরে, একটা আঞ্চলিক দলকে ধরে। বিজেপি এই যে বাজপেয়ীর সময় কোয়ালিশন সরকার থেকে মোদির যে একক সরকার হলো, এই ফর্মুলাটাই তো মহারাষ্ট্র সব জায়গাতে এটাই করতে চায়। এবং এইভাবে বিহারে এককভাবে বিজেপি ক্ষমতায় আসতে চায়, এটা লং টার্ম স্ট্র্যাটেজি। তার শর্ট টার্ম স্ট্র্যাটেজি হচ্ছে নীতিশকে সরাতে হবে, আমাদের আসতে হবে। কিন্তু এখন যদি নীতিশকে সরানো হয়, এই বিপুল জয়ের পরেও, গতবারেও কিন্তু ভোট এই মানে আসন সংখ্যা জেডিইউ থেকে বিজেপির বেশি ছিল, তাতেও কিন্তু ওরা নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী করেছে। একদম এবারেও বিজেপির আসন সংখ্যা বেশি, জেডিইউর কম। কিন্তু এখন যদি বিজেপি বলে যে আমরা আসন সংখ্যা বেশি, আগের বারে যা হয়েছে হয়েছে, ওই গল্প শেষ হয়ে গেছে, এবার আমরা নীতিশকে সরিয়ে বিজেপির মুখ্যমন্ত্রী করতে চাই, আমাদের আসন সংখ্যা বেশি। কতদিন আমরা আসন সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও প্রধান দল হিসেবে জেডিইউকে স্বীকার করব? আমরা তো নাম্বার 2 দল নই, আমরা তো নাম্বার 1 দল। তাহলে নাম্বার 1 দল কেন হবে না? সব জায়গায় তো প্রধান দলটাই তো প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করে। আমি তো নরেন্দ্র মোদী বিজেপির প্রার্থী তো প্রধানমন্ত্রী হয়, এখানে তো কোনো শরিক দল তার প্রার্থী তো আর প্রধানমন্ত্রী হয় না। তাহলে এই ফর্মুলা হওয়া উচিত। এটা কিন্তু বিহারে এক্ষুনি বললে নীতিশ কুমারের যে বয়স, শরীরের অবস্থা, তার একটা এতদিন ধরে এটা একটা নেগেটিভ হতে পারে, যেটা রাজস্থানে বসুন্ধরাকে মুখ্যমন্ত্রী না করে স্লিপে লিখে দিয়ে রাজনাথের হাতে দিয়ে পাঠিয়ে দিয়ে বসুন্ধরাকে পাবলিকলি হেনস্থা অপমানিত করতে হয়েছিল, কিন্তু রাজস্থানে বিজেপি তার নিজের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছিল। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানকে করেনি, জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে করেনি। সেখানে হুট করে কেউ ভাবতে পেরেছিল যে এই যে মোহন যাদব সে হয়ে যাবে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী? সুতরাং বিজেপি কি করবে, বিজেপি কোনো চমক দেবে কি না সে আমি জানি না, কিন্তু আপাতভাবে আমার মগজাস্ত্র ফেলুদা যেটা বলেছিল সেটুকু অন্তত ব্যবহার করার চেষ্টা করে মনে হচ্ছে যে আপাতত নীতিশ কুমারকে রেখে কিছুদিন পর, নীতিশ কুমারের দলের মধ্যে তো ললন সিং, সঞ্জয় ঝা, তারা তো বিজেপির বেশি ঘনিষ্ঠ। সুতরাং এখানে জেডিইউর মধ্যেও অনেক কিছু হবে, জেডিইউ ভাঙতে পারে, জেডিইউ। সুতরাং রাজনীতি ইজ এ আর্ট অফ পসিবিলিটি। কি হবে আমি জানি না। বিজেপি চায় না নীতিশকে রাখতে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পাবলিক পারসেপশনে নীতিশকে সরালে বিজেপির বিরুদ্ধে যে জনমতটা হবে সেটা ভোট হয়ে গেছে বলে আমি সঙ্গে সঙ্গে সেটা ভুলে গিয়ে আমি স্টিম রোলার চালিয়ে দিলাম জনমতের ওপরে, সেটা ঝুঁকিটা বিজেপি নেবে বলে মনে হচ্ছে না। একদমই জয়ন্তদা, সেটা একেবারেই কিন্তু বোঝা যাবে ঠিক যখন বিহার নির্বাচনের পুরোপুরি ফল ঘোষণা হয়ে যাবে। আদতে বিজেপি নীতিশ কুমারকেই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে দেখছে কিনা, বা অন্য কাউকে সেখানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে নিয়ে আসছে কিনা, এবং সেই জায়গাতে বিহারের মানুষ ঠিক কিভাবে সেটাতে তারা রিয়াক্ট করবে, রেসপন্স করবে, সবটাই কিন্তু এখন সময়ের অপেক্ষা। জয়ন্তদা, এই জায়গাতেই আসবো যে বিহারে যে ভোট প্রাপ্তির দিক আমরা দেখছি, সেখানে 1 নম্বরে আরজেডি, তাদের ঝুলিতে রয়েছে 23% ভোট, এবং কংগ্রেসের প্রাপ্তি 9%, এবং আসন অনেক বেশি পেলেও বিজেপির প্রাপ্তি 21%। আর জেডিইউর মিলেছে 19% সমর্থন। কিন্তু ভোট প্রাপ্তির সঙ্গে আসন প্রাপ্তির এই যে একটা বিরাট ফারাক, সেই ফারাকটা ঠিক কেন সামনে আসছে? না, এটা যেটা আশিস দাও বলছিলেন যে এটা আমাদের গণতন্ত্রের হয় মহিমা নয় মানে বিকটত্ব, এটা নতুন নয়। আমার এখন মনে আছে লোকসভা নির্বাচনে মায়াবতীর আসন সংখ্যা হয়েছিল 0, অথচ বিজেপি কংগ্রেসের পরে প্রধান মানে ভোট পার্সেন্টেজ অনুযায়ী বহুজন সমাজ পার্টি ছিল 3rd পার্টি। তো এখন এই এত প্রবল শক্তি, মানে তৃণমূল কংগ্রেসও যতগুলো আসন পেয়েছে তার থেকে বেশি লোকসভা নির্বাচনে পার্সেন্টেজ দেখা যাবে। এখন এটা অনেক সময় হয় কি আসনে ট্রান্সলেটেড হয় না, কিন্তু আমাদের দেশে যে নির্বাচনী ব্যবস্থা তাতে আসনের সংখ্যার ভিত্তিতেই
সংখ্যা তার গণনার ভিত্তিতেই মেজরিটি নির্ধারিত হয়। এখন যদি এই যে গ্যাপটা পার্সেন্টেজ এবং আসনের, এবং তার ফলে পার্সেন্টেজটাই হচ্ছে আসল, এইটা যদি কোনো দিন নির্বাচনী সংস্কার হয় এবং আসনের বদলে যদি পার্সেন্টেজ অফ ভোট গণনা হয়, তখন ভিন্ন রাজনীতি হবে, ভিন্ন। কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে কিন্তু পার্সেন্টেজ অফ ভোট যাই হোক না কেন, সেদিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গ তো তৃণমূলের যে পার্সেন্টেজ অফ ভোট আর বিজেপির যে পার্সেন্টেজ অফ ভোট, বিজেপির যে আসন সংখ্যা আর বিজেপির যে পার্সেন্টেজ অফ ভোটের মধ্যেও তো তফাৎ রয়েছে। তার মানে দেখতে গেলে তাহলে বিজেপির পার্সেন্টেজ অফ ভোটটা বিজেপির সংখ্যার থেকে বেশি। সুতরাং এটাকে এখন সামনে নিয়ে এসে আমি যদি বলি যে তেজস্বী যাদব জিতে গেছে, তাহলে তো আবার সেটা হাস্যকর হয়ে যাবে না? মানে এটা এর আগেও আমি মনে আছে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী, আর তেজস্বী যাদবের যে ভোট ব্যাংক হলো সেটা অনেক বেশি নীতিশ এবং বিজেপির মানে এর থেকে ভোট ব্যাংকের থেকে বেশি তখন হয়ে গেছিল। সুতরাং পার্সেন্টেজ অফ ভোট তেজস্বী যাদব বেশি পেয়েও এর আগের বারও নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী করতে হয়েছিল বিজেপির ভোট ব্যাংককে যুক্ত করে। সুতরাং এই যে মানে গণতন্ত্রের এই যে মানে যোগ বিয়োগের খেলা, এটা নতুন নয়, এটা নতুন নয়। এবং আমরা জানি যে তেজস্বী যাদবের যেটা মুসলিম এবং যাদব ভোট অনেকটাই অটুট, কিন্তু এই প্রথম এর পাশাপাশি আমি বলবো যে সেই অটুট ভোট ব্যাংকে কিন্তু একটা চিড় ধরেছে, যে কারণে অনেক যাদব আসনেও তারা হেরেছে। এটা কিন্তু কখনো হতো না। মানে আমি দেখেছি জাতপাতের ভোট কাকে বলে এই উত্তরপ্রদেশ বিহারে, মানে তাজ করিডোরের দুর্নীতি, মায়াবতীর বিরুদ্ধে চুরির অভিযোগ, কিন্তু আমি দলিত, উনি দলিত নেত্রী, তাঁর জন্মদিনে মার্সিডিজ বেঞ্চ কিনে ফুল দিয়ে সাজাচ্ছে কে? গরিব দলিতেরা না, ওনার মার্সিডিজ গাড়ি। আমরা চাঁদা তুলে টাকা দিয়ে তাকে মার্সিডিজ গাড়ি কিনে দিচ্ছি, তিনি আমাদের দলিত নেত্রী। সুতরাং এই যে একটা কনসলিডেশন, যে আমি দলিত, লালু যাদব পশুখাদ্য কেলেঙ্কারি, তাতে কি হয়েছে? যাদব তো, ভোট আমি দেব, দুর্নীতির ইস্যুতে আমি তাকে ছাড়বো না। তো এই জিনিসটা কিন্তু পশ্চিমবঙ্গে আমরা বুঝতে পারি না, কেননা পশ্চিমবঙ্গে দুর্নীতি করলে আমি তাকে ভোট বিরুদ্ধে দিতে পারি। সে আমি 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 ব্যানার্জি কি আমি চ্যাটার্জি কি আমি সরকার না আমি ঘোষ, এগুলো দেখে কিন্তু আমরা ভোট দিই না। আমরা দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হলে দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়ে দিই। তো এই জিনিসটা জাতপাতের নিরিখে এতদিন ধরে হয়ে এসেছে, এই প্রথম আমি বিহারে দেখছি যে অতটা আছে, এখনো আছে, মানে কিন্তু একটা ক্ষয়ছে, যেটা আগে কিন্তু কখনো হতো না। এটাও কিন্তু নতুন একটা না। একদমই তাই জন্যই হয়তো এবার আমরা দেখলাম যে রাঘবপুর কেন্দ্র, যেখানে তেজস্বী তার নিজের গড়, সেখানে তেজস্বী যাদব কখনো পিছিয়ে পড়ছেন, কখনো এগিয়ে যাচ্ছেন। এটা হয়তো স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিহারের মানুষ আর কোনোভাবেই কিন্তু জাতপাতের নিরীক্ষে ভোট, সেটা কিন্তু তারা একেবারেই বিশ্বাসী নন। তারা এখন নিজেদের অধিকার বুঝে নিতে তারা একেবারে সক্ষম, এবং নিজেদের ভালো বুঝতে, এবং সেই সমস্ত কিছুর দিকেই কিন্তু তাদের নজর রয়েছে। যার জন্যই হয়তো বলা যেতে পারে যে এনডিএর কোনো প্ল্যানিং সেভাবে যদি না থাকে, এনডিএ তাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঠিক করেনি, সেখানে আমরা দেখেছি যে মহাগঠবন্ধন, সেখানে কিন্তু মহাগঠবন্ধন স্পষ্টত জানিয়ে দিয়েছিল ইন্ডি জোট, তারা বলে দিয়েছিল যে তেজস্বী কিন্তু হবে আমাদের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। এমনকি আমরা দেখেছিলাম বিভিন্ন সমীক্ষাতে উঠে আসছিল যে তেজস্বী যাদব, তার মুখ কিন্তু অনেক বেশি পপুলার মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসাবে, মানুষজন তেজস্বী যাদবকে ভালোবাসছে। কিন্তু আজকে যে ভোটের রেজাল্ট, সেখানে আমরা কিন্তু কার্যত দেখতে পাচ্ছি তেজস্বী যাদব তার নিজ গড়ে তিনি কখনো ভোটের অঙ্কে পিছিয়ে যাচ্ছেন, কখনো এগিয়ে যাচ্ছেন। যদিও এই মুহূর্তে কিন্তু তেজস্বী যাদব নিজ গড় রঘুপুরে তিনি কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। আমি আসবো জয়ন্তদার কাছে আবারও। জয়ন্তদা, আমরা জানি যে বিহারের দুজন উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহা, বিদায়ী উপমুখ্যমন্ত্রী তারা, সম্রাট চৌধুরী তিনি কিন্তু এই মুহূর্তে আমরা জানি যে তিনি জিতে গেছেন তার কেন্দ্র তারাপুর থেকে। এবং বিজয় কুমার সিনহার যদি কথায় আসি, আমরা দেখেছি যে হেভিওয়েট নির্বাচন যদি হয় বিহার বিধানসভা নির্বাচনে, সবটাই কিন্তু হয়েছে প্রথম দফার নির্বাচন, এবং সেই প্রথম দফার নির্বাচনে বিজয় কুমার সিনহা তিনি কিন্তু আক্রান্ত হন, এবং আক্রান্ত হওয়ার পরে তিনি কিন্তু প্রশ্ন তোলেন তার নিজের দলের বিরুদ্ধে, অর্থাৎ এনডিএ জোটের বিরুদ্ধে। তারপরেও বিজয় কুমার সিনহা কিন্তু বিপুল সংখ্যায় ভোট পাচ্ছেন, অর্থাৎ এনডিএ জোটের বিরুদ্ধে বুক খুলেও তিনি কিন্তু এনডিএ জোটের হয়ে বিপুল সংখ্যায় ভোট পাচ্ছেন। আপনার প্রতিক্রিয়া? আসলে অনেক স্তর আছে না, যে সম্রাট চৌধুরী যেমন উপমুখ্যমন্ত্রী হওয়ার আগে
সব থেকে বেশি নীতিশ বিরোধী, এবং সম্রাট তার বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা এসব ছিল, এবং সম্রাটের বিরুদ্ধে অভিযোগ ছিল যে সম্রাট খুব বাহুবলী একটা ব্যক্তি, এবং নীতিশ কুমার তাকে উপমুখ্যমন্ত্রী করতে চায়নি। তো যখন নীতিশকে মুখ্যমন্ত্রী করা হলো, সম্রাট ওয়াজ অ্যাসপিরেন্ট, সম্রাট মুখ্যমন্ত্রী হতে চেয়েছিল, এবং মুখ্যমন্ত্রী হতে বিজেপির একটা অংশ তারা তাকে ব্যাক করেছিল। কিন্তু নীতিশ যখন তাতে রাজি হলো না, বিজেপি কিন্তু বাধ্য করলো তাকে উপমুখ্যমন্ত্রী করা। তো এখন উপমুখ্যমন্ত্রী এমন একজনকে শুধু নয়, দুজনকে করা হলো, এবং সেখানে জাতপাতেরও একটা ব্যাপার ছিল, যে ওকে চৌধুরী আর আমাদের এই কুমারকে করা হলো, মানে সিনহাকে। সিনহা মানে কায়স্থ। এখন এই যে মানে নীতিশ কুমার কুর্মী, আর এদিকে দুজন উপমুখ্যমন্ত্রী দুটো জাতপাতের ভিত্তিতে, এবং যারা দুজনেই অ্যান্টি নীতিশ এবং আক্রান্ত, যে ঘটনাটা তুমি বললে, সেখানে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কিন্তু কংগ্রেস বা তেজস্বী যাদবের দলের লোক নয়। তাদের যখন আক্রান্ত হয়েছিল, গ্রেপ্তার করা হয়েছিল, দেখা যাচ্ছে যে ওটাতে কিন্তু জেডিইউ বনাম বিজেপি একটা সাংঘাতিক গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার ছিল। সুতরাং এইগুলো কিন্তু ওখানে তখন এখনও আছে, তখনও ছিল, এখনও আছে। কিন্তু এতৎ সত্ত্বেও মানুষ তাদের এলাকায়, কর্মীরা কজন ভোট দেয়? ভোটটা তো হয় মানুষের, আম জনতার ভোটে। যে কারণে অনেক সময় আমরা বলি যে মানে পশ্চিমবঙ্গ যেন বলা হয় যে মমতাকে দেখে আম জনতা ভোট দেয়, একটা মাসিহা, একটা ছবি, একটা ফেস। সেখানে অনেক সময় কংগ্রেস জমানাতেও আমরা দেখতাম যে বিক্ষুব্ধ রাজনীতি, ধরো টিকিট পাইনি, গোঁজ প্রার্থী, এরা খুব একটা ফ্যাক্টর হয় না। তার কারণ ভোটটা হয় কিন্তু কোনো একটা নেতা বা নেত্রীর মুখ এবং সেই দলের প্রতি আনুগত্য, আম জনতা ভোটটা দেয়। এবারে এখানে আক্রান্ত হয়েছে, যে আক্রমণ করেছে তারা আইসোলেটেড হয়েছে, তারা কিন্তু তাকে হারাতে পারেনি। তারা কিন্তু হারানোর চেষ্টা করেও, তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে পক্ষে হাওয়াটা অনেক বেশি ছিল। বিজেপি জেডিইউ এর মানে যেটা ভাবা হয়েছিল যে এটা বোধহয় ক্ষমতায় আছে এত বছর ধরে, একটা অ্যান্টি ইনকম্বেন্সিতে হওয়া উচিত, যেটা পিকেও ভেবেছিল, সেটা কিন্তু কাজ দেয়নি। যার ফলে উপমুখ্যমন্ত্রীরাও কিন্তু তারা সদর্পে জিতেছে। এখন আবার উপমুখ্যমন্ত্রী হবে কি হবে না সেটা অন্য প্রশ্ন। একদমই তাই। আমি আবারও আসবো জয়ন্তদার কাছে, কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখবো যে 243 আসনে বিহার বিধানসভা নির্বাচন হয়, এবং সেই নির্বাচনের যে এখন ফলাফল এসে দাঁড়িয়েছে, এনডিএ জোট তারা কিন্তু এগিয়ে রয়েছে 205 আসনে, ম্যাজিক ফিগার পার হয়ে গেছে সেই 11টা সাড়ে 11টা নাগাদ। আর মহাগঠবন্ধন তারা এগিয়ে রয়েছে এই মুহূর্তে 33 আসনে, জনসুরাজ পার্টি 0 আসনে, এবং অন্যান্য অর্থাৎ এআই মিম তারা এগিয়ে রয়েছে 5 আসনে। মহাগঠবন্ধনের আমরা দেখেছি যে এবার এনডিএ জোটে জানাবো যে বিজেপি 91, জেডিইউ 83, হ্যাম 6, এবং মহাগঠবন্ধনে আরজেডি 25, কংগ্রেস 4, লেফট 4 এবং অন্যান্য 0। আর এই মুহূর্তে কিন্তু বিহারে বিজেপির যে বিজয় উল্লাস, সেই বিজয় উল্লাস শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম যে লোক জনশক্তি পার্টির রামবিলাস পাসওয়ানের পুত্র চিরাগ পাসওয়ান, যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন এলজেপি দলকে, তিনি ঠিক কি বললেন? তিনি কিন্তু এনআইএর সামনাসামনি এবং সাংবাদিকদের সামনাসামনি হয়ে তিনি কিন্তু স্পষ্টত বলেন যে নীতিশ কুমারকেই কিন্তু পরবর্তী মুখ্যমন্ত্রী করা হবে, এমনটাই তিনি আশাবাদী। এবং নীতিশ কুমার কি পরবর্তী মুখ্যমন্ত্রী হবে সেটা এখন সময়ের অপেক্ষা, সেটা সবটাই জানা যাবে বিহার বিধানসভা পূর্ণাঙ্গ ফলাফল জানার পর। এবং পাশাপাশি বিজেপি ঠিক কি বলে, বিজেপি যে সংখ্যা এবার আসন পেয়েছে তা বলা যেতে পারে যে বিজেপি এবং জেডিইউর মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই, সেই লড়াই কিন্তু আজকে আমরা দেখলাম সকাল থেকে। এবং সেখানে বলা যেতে পারে যে মহাগঠবন্ধন, ইন্ডি জোট, কংগ্রেস এত প্রতিবাদ করলো, সেখানে কংগ্রেস এসআইআর প্রক্রিয়া নিয়ে অর্থাৎ ভোটার তালিকা নিবেদ সংশোধনী প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে এত কথা বললো, সেখানে রাহুল গান্ধীর তরফে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি কিন্তু সেখানে ভোটার অধিকার যাত্রা পর্যন্ত করেন, কিন্তু তারপরেও যে আশানুরূপ ফল করতে পারলো না কংগ্রেস, তা স্পষ্ট। কারণ কংগ্রেস এই মুহূর্তে কিন্তু তারা 4 আসনে নেমে এসেছে, 4 আসনে তারা লিড করছে। সংখ্যাটা কোথায় ছিল, সংখ্যাটা কোথায় এসে নামলো? কারণ এবারে আমরা জানি যে কংগ্রেসের তরফে কিন্তু
61 আসনে জয় করে তারা প্রার্থী দিয়েছিল। আচ্ছা, এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে যে তেজস্বী যাদব রঘুপুর কেন্দ্র থেকে, আমরা যে খবর বারংবার জানাচ্ছিলাম, তেজস্বী যাদব এই মুহূর্তে কিন্তু তিনি জিতে গেছেন তার কেন্দ্র থেকে। যেই খবর আপনাদের জানাচ্ছি, আজকে আমরা সকাল থেকে দেখেছি যে তেজস্বী যাদব তার নিজ কেন্দ্র থেকে কখনো তিনি এগিয়ে যাচ্ছেন, কখনো পিছিয়ে যাচ্ছেন। তবে এই মুহূর্তে যে খবর আপনাদের জানাচ্ছি যে তেজস্বী যাদব তার নিজ কেন্দ্র রঘুপুরে তিনি কিন্তু এই মুহূর্তে জয়ী হয়েছেন। তেজস্বী যাদব জয়ী হয়েছেন তার নিজ কেন্দ্রে। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বিহারের যে নির্বাচন এবং সেই নির্বাচনে মহাগঠবন্ধনের যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, সেখানে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম কিন্তু তেজস্বী যাদব, এবং তেজস্বী যাদব তিনি কিন্তু এই মুহূর্তে জয় পেয়েছেন তার নিজ কেন্দ্রে। আপনাদেরকে জানাচ্ছি তেজস্বী যাদব তিনি কিন্তু এই মুহূর্তে নিজ কেন্দ্রে জয় পেয়েছেন। আমি যাব জয়ন্তদার কাছে। জয়ন্তদা, তেজস্বী যাদব, আমরা এতক্ষণ ধরে তাকে নিয়ে আলোচনা করছিলাম যে তেজস্বী যাদব তিনি বারবার নিজ কেন্দ্রেতেই একবার পিছিয়ে পড়ছেন, একবার এগিয়ে যাচ্ছেন, এবং তেজস্বী যাদবই কিন্তু আমরা জানি যে মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, এবং তেজস্বী যাদবের জয় কিন্তু এবার নিশ্চিত হয়েছে। স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে তেজস্বী যাদব তার নিজ কেন্দ্র রঘুপুরেই তিনি কিন্তু জয়ী হলেন। মানে আমরা তেজস্বী যাদব জিতছে কি জিতছে না এটা নিয়ে যে কখনো আলোচনা করতে হবে, এটা বিহারের ভোটের আগেও তো কখনো ভাবিনি। ইন্দ্রপতন হয়, বুদ্ধদেব ভট্টাচার্য হেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হেরেছেন, এবং অনেক সময় অনেক অকিঞ্চিতকর রাজনৈতিক ব্যক্তিত্বের কাছেও মানুষ হেরে যায়। মানে প্রফুল্ল সেন আরামবাগে নির্বাচন হেরেছেন, মুখ্যমন্ত্রী একদা মানে প্রয়াত প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রফুল্ল সেন। সুতরাং অনেক মানে সিদ্ধার্থ শঙ্কর রায় সোমনাথ চ্যাটার্জির কাছে হেরে গেছেন বোলপুরে। অনেক সময় অনেক নেতাদের হার জ্যোতিবাবুর ক্ষেত্রে হয়েছে। সুতরাং এই নির্বাচনের জয় পরাজয় থাকে, অনেকেই অনেক সময় হেরে যায়, কিন্তু যে তেজস্বী যাদব মাসিয়া, সেই যাদবদের পুরো মানে সব থেকে বড় নেতা এই মুহূর্তে লালুর পর তার পুত্র, এবং সেই লালুর পুত্র সে গোটা জোটের নেতা। কংগ্রেসও তাকে বলে দিয়েছে যে তিনি মুখ্যমন্ত্রীর প্রার্থী, যেমনটা তুমি বললে, সেই মুখ্যমন্ত্রীর প্রার্থী মানে হাঁটতে হাঁটতে জিতছে, এটা তো কখনো আমি স্বপ্নেও ভাবিনি। সুতরাং এটা কিন্তু বুঝতে হবে যে তেজস্বীর জন্যেও কিন্তু এটা একটা ক্ষুরস্য ধারা, হ্যাঁ, নিশিতা দূরত্বয় তোমার, এটা কিন্তু খুব সোজা মানে কুসুমাস্তীর্ণ একটা পথ, তার মধ্যে দিয়ে মানে ও হেঁটে জিতলো। মানে প্রথম জয়ের যে ঘোষণাগুলো, প্রথম ঘোষণা থেকে রাউন্ড, যেটাকে বলে প্রথম রাউন্ড থেকে যে একটা বারবার করে জিতে যাচ্ছে সেটা যে হলো না, সেটাই হচ্ছে এবারের রাজনীতির একটা ব্যতিক্রম। কিন্তু জিতেছেন, সুতরাং বিরোধী নেতা মর্যাদাটাও তিনি এবারে পাবেন না বলে মনে হচ্ছে। যা আসন সংখ্যা বিধানসভায় যেমনটা রাহুল গান্ধীর হয়েছিল লোকসভায়, আসন সংখ্যার একটা তো অনুপাত থাকে, সেই বিরোধী নেতা হওয়ার জন্য সেটা উনি বিরোধী নেতাও হয়তো হতে পারবেন কি পারবেন না সেটা আরও বোঝা যাবে আসন সংখ্যা সবটা পরিষ্কার হলে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না সম্ভাবনা, কিন্তু তিনি প্রধান প্রতিপক্ষ তো থাকবেন। এখনো হেরে গেলে একটা সাংঘাতিক অমর্যাদা হতো, এবং রাজনীতিতে আগামী দিনে এগিয়ে চলার পথে তার পক্ষে খুব বড় বিপদ হতো, এবং তার পরিবারের মধ্যেও কোন্দল আছে। সুতরাং তেজপ্রতাপ থেকে শুরু করে মিসা থেকে সবাই মিলে একদম মানে তেজস্বীকে শেষ করে দিত। এখন এই পরিস্থিতিতে অন্তত তেজস্বীর এই নড়বড়ে জায়গাটা থেকে একটু নিজের পায়ে আরও শক্তিশালী হয়ে তিনি করলেন। আমার ধারণা তিনি প্রত্যেকটা রাউন্ডের ওপর নজর রাখছিলেন, তিনিও কিছুটা নিশ্চিন্ত হবেন। এখন কতটা ভোটে উনি জিতলেন, মার্জিনটা কতটা, এগুলো আগামী সময়ে যখন স্পষ্ট হয়ে যাবে তখন আরও বিশ্লেষণ করতে সুবিধা হবে যে প্রতিপক্ষকে কত ভোটে উনি হারালেন। মানে সেটা কয়েক হাজার না কয়েক লাখ, এটার ওপরও তো অনেক কিছু নির্ভর করে। সেগুলো আসনের এটা বোঝা যাবে, ব্যবধানটা দেখলে বোঝা যাবে।